Okay, so you all know that this is our second free live class of this free course. And in this class, first of all, I'm going to talk about introduction and identification of part of speech, as well as how can we make long English sentences from short sentence। অর্থাৎ আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। আজকের ক্লাসটা একটু গ্রামাটিক্যাল হবে, অর্থাৎ প্রথমত উম, এই যে পার্ট অফ স্পিচ এবং এই পার্ট অফ স্পিচ এর যে ফাংশনটা আছে সেটা নিয়ে কথা বলবো। এর ডেফিনিশনটা কি, কিভাবে এটা ব্যবহার করে থাকি, এবং কিভাবে আইডেন্টিফাই করতে হয় পার্ট অফ স্পিচ গুলোকে। আমাদের এই আইডেন্টিফিকেশন নিয়ে কিন্তু অনেক প্রবলেম তৈরি হয়। এই পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। এরপর আমাদের মেইন যে পার্ট আছে সেটা হচ্ছে আমি ফ্রি হ্যান্ড রাইটিং আপনি কিভাবে ডেভেলপ করতে পারেন, অর্থাৎ যারা ইংলিশে একটা প্যারাগ্রাফ, একটা ছবি, একটা রিপোর্ট, একটা কম্পোজিশন লিখতে গেলে, একটা ব্লগ লিখতে গেলে যারা প্রবলেম ফেস করেন, যারা সঠিকভাবে লিখতে পারেন না, যারা ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যান, একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারেন না, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিতে পারেন না, মডিফাই করতে পারেন না একটা বাক্যকে, সেটা কিভাবে করতে হয় আমি আপনাদের দেখাবো। অর্থাৎ রাইটিং এ কিভাবে এক্সপার্ট হওয়া যায় এটা দেখাবো। এটা আমাদের মেইন টপিক, বাট ওই জায়গাটায় যেতে গেলে এই পার্ট অফ স্পিচ সম্পর্কে একটু কনসেপ্ট বা ধারণা রাখতে হবে, কারণ এটাকে স্কিপ করে ওই জায়গায় যাওয়া যায় না। ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যেটা আমি বারবার বলি, একটার সাথে আরেকটা টপিক কানেক্টেড থাকে। ইভেন আমরা অনেকেই ট্রান্সলেট করতে পারি না। নিউজ পেপার রিলেটেড যে ধরনের বড় বড় বাংলা বাক্যগুলো থাকে, যেখানে একের অধিক ফ্রেজ বা ক্লজ থাকে, এই বাক্যগুলোকে কিভাবে আপনি কারেক্ট অর্ডার মেনটেন করে সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ সঠিকভাবে মেনটেন করে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন বা কনভার্ট করবেন, এটাও আমি দেখাবো। অর্থাৎ যারা ট্রান্সলেশন নিয়ে প্রবলেম ফেস করেন, যারা প্যারাগ্রাফ রাইটিং, সিবি, কম্পোজিশন, রিপোর্ট, ইভেন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, রাইটিং এ যাদের সমস্যা হয়, এই ক্লাসটা আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন বা দেখবেন। আশা করি এই জায়গাটা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না, আপনার এই সময়টা বৃথা যাবে না। লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। বাট প্রথমত আমি পার্ট অফ স্পিচ নিয়ে একটু ধারণা দিব, ইন ডিটেলসে সবকিছু দেখাচ্ছি না, জাস্ট ডেফিনেশন গুলো এবং কিভাবে এটাকে আইডেন্টিফাই করতে হয়, এই জায়গাগুলো নিয়ে আমি একটু কথা বলবো। সবাই একটু মনোযোগ দেন, নেওয়ার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ওকে, তাহলে আমরা শুরু করি। এটা খুব ভালোভাবে দেখবেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি, কোথাও কোনো সমস্যা নেই, এটাতেও দেখা যাচ্ছে। ওকে, সো হিয়ার ইউ ক্যান সি ইন্ট্রোডাকশন অফ পার্ট অফ স্পিচ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। এখানে কি বলছে দেখেন, পার্ট অর্থ অংশ এবং স্পিচ অর্থ কথা বা বাক্য। সুতরাং বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে পার্ট অফ স্পিচ বলে। এই পার্ট অফ স্পিচটা মূলত কি, আমাদের এটা কেন শিখতে হবে, কেন জানতে হবে? যে কোনো একটা বিষয়ের উপর ধারণা নিতে গেলে, কনসেপ্ট নিতে গেলে আগে সেই বিষয়ের প্রয়োজনীয়তাটা, গুরুত্বটা বুঝতে হয়। গুরুত্ব যদি বুঝতে না পারি, এটাকে আমরা ভালোভাবে নিব না, নিতে চাইবো না। এই যে টিচার আপনাকে এই টপিকটা পড়াচ্ছেন বা দেখাচ্ছেন, কেন দেখাচ্ছেন, কেন আমার এটা লাগবে, আগে কি আমরা এই জিনিসটা জানি? আগে দেখেন পার্ট অফ স্পিচের ডেফিনেশনটা কি। দ্য ডিফারেন্ট ক্লাসেস অর কাইন্ডস অফ ওয়ার্ডস used in English speech are called part of speech according to their use. For example, here you can see a sentence like, Great, Mina is the only brilliant girl with highest score in the class. এখন একটু বোঝার চেষ্টা করেন এই পার্ট অফ স্পিচটা মূলত কি। দেখেন, আমি ইংলিশে যে কথাগুলো বলছি, যে যে কথাগুলো আমরা মুখ দিয়ে বের করি, এগুলো সবই কি আমাদের স্পিচ, আমাদের বাক্য। মানে কি একটা সেন্টেন্স। তো একটা সেন্টেন্স বা একটা বাক্যের ডেফিনেশন কি, একটা বাক্য কিভাবে গঠিত হয়। একটা বাক্যের ডেফিনেশন হচ্ছে কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকেই আমরা সেন্টেন্স বা বাক্য বলি। কি বললাম? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটাকে ক্লিয়ারলি প্রকাশ করে, তাকে আমরা কি বলি? সেন্টেন্স বা বাক্য। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি হওয়ার জন্য আমাদের ওয়ার্ডের প্রয়োজন, শব্দের প্রয়োজন। এই যে একটা বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, প্রত্যেকটা শব্দের একটা নাম থাকে, প্রত্যেকটা শব্দের একটা নাম থাকে, এবং এই নামগুলো ওই 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। আপনারা প্রত্যেকেই জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আপনি যখনই একটা বাক্য তৈরি করছেন, বাক্য তৈরি করতে গেলে নিশ্চয়ই আপনার শব্দের প্রয়োজন, ওয়ার্ডের প্রয়োজন। একটা বাক্যের ব্যবহৃত যে ওয়ার্ডগুলো থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। সেটা নাউন হবে, না হলে প্রোনাউন, না হলে অ্যাডজেক্টিভ, না হলে অ্যাডভার্ব। এবং এইটা আমাদের আইডেন্টিফাই করা শিখতে হবে যে কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ। এইটা আইডেন্টিফাই করতে পারলে কি হবে জানেন? আমরা অনেক সময় ইংলিশে অনেক প্যাসেজ রিড আউট করতে পারি, রিডিং পড়তে পারি, পড়ার পর একটা সেন্টেন্স
সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিংটা কি, অ্যাকচুয়াল অর্থ, সেন্স বা থটটা কি, এটা আমরা অনেকে বের করতে পারি না। ইভেন আপনি ভেবে দেখবেন ভোকাবুলারি জানা সত্ত্বেও আপনি বের করতে পারবেন না। মনে করেন আমরা অনেকে ইংলিশ নিউজ পেপার পড়ি, যারা নিউজ পেপার পড়েন তারা এই কথাটা বুঝবেন। একটা নিউজ পেপার, ডেইলি স্টার, ডেইলি সান, নিউজ পেপারের যে বাক্যগুলো থাকে অনেক কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যের ব্যবহার হয়, অর্থাৎ অনেক বেশি ফ্রেজ বা ক্লজ থাকে। মনে করেন 15টা ওয়ার্ডে একটা বাক্য আছে, লম্বা একটা বাক্য। এই বাক্যটা আপনি ইংলিশে পড়লেন, এখন আপনি অনুবাদ করবেন, বাংলা বের করতে পারছেন না কেন? না পারার প্রধান কারণ, মেইন রিজন হচ্ছে ভোকাবুলারি, যে আমার কথাগুলো বুঝবেন, আমার ভোকাবুলারি সম্পর্কে হয়তো ক্লিয়ার কনসেপ্ট নেই, তাই এই বাক্যটার অর্থ আমি করতে পারছি না। কিন্তু ওই 15টা ওয়ার্ডের ভিতরে মনে করেন 10টা ওয়ার্ড আপনি জানেন, 5টা ওয়ার্ড জানেন না। সেই 5টা ওয়ার্ড আপনি আপনার মোবাইলে সার্চ দিলেন, আপনার কাছে ফোন আছে, আপনি ফোনে ওই 5টা ওয়ার্ড সার্চ দিলেন, দিয়ে অর্থটা পেলেন। অর্থ বের করতে পারলেই কি আপনি আহ, সম্পূর্ণ সেন্টেন্সটার অ্যাকচুয়াল মিনিং বা থট আপনি নিয়ে আসতে পারবেন? অ্যাকচুয়াল সেন্সটা কি এটা বুঝতে পারবেন? ভেবে দেখবেন বা করে দেখবেন, পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি পার্ট অফ স্পিচকে আইডেন্টিফাই করতে পারবেন। পার্ট অফ স্পিচ কি? একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে কিভাবে কানেক্টেড হয় সেটা বোঝায়। অর্থাৎ আপনার যদি ভোকাবুলারি সম্পর্কে কনসেপ্ট থাকে, কিন্তু যদি পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারেন, আপনি একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল সেন্স বা অর্থ বুঝতে পারবেন না। কিন্তু ভোকাবুলারি জানেন না, বাট বুঝতে পারছেন যে কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ, অর্থাৎ কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, কোনটা ফ্রেজাল ওয়ার্ড, এইটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে ভোকাবুলারি না জানলেও একটা সেন্টেন্স বা বাক্য মূলত কি বোঝাতে চাচ্ছে, অ্যাকচুয়াল সেন্সটা কি, অ্যাকচুয়াল মিনিংটা কি, অ্যাকচুয়াল থটটা কি, এটা আপনি বুঝতে পারবেন বা বের করে নিয়ে আসতে পারবেন। এই পার্ট অফ স্পিচ এতটাই ইম্পর্ট্যান্ট। আপনার স্পিকিং বলেন বা রাইটিং স্কিল বলেন, ডেভেলপ করার জন্য পার্ট অফ স্পিচ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখা প্রয়োজন বা উচিত। ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, একটা ভিত্তি, এই ভাষার ভিত্তি এটা। তো এটা আমাকে জানতে হবে। আমরা অনেকে এগুলো নাম শুনছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, বাট প্র্যাকটিক্যাল ইউজটা কোথায় হয় এটা আমরা অনেকে বুঝি না, বা এটা আমরা অনেকে করতে পারি না। সেই প্র্যাকটিক্যাল ইউজটা আমাদেরকে কিন্তু করতে হবে, করা শিখতে হবে। যেমন দেখেন এখানে যে বাক্যটা আছে, এই বাক্যের ওয়ার্ডগুলোকে যদি আমি আইডেন্টিফাই করি, এই যে গ্রেট, এটা একটা ইন্টারজেকশন, মিনা একটা নাউন, ইজ একটা ভার্ব, দা একটা অ্যাডজেক্টিভ, অনলি একটা অ্যাডভার্ব, ব্রিলিয়ান্ট একটা অ্যাডজেক্টিভ, গার্ল একটা নাউন, উইথ একটা প্রেপোজিশন, হাইয়েস্ট একটা অ্যাডজেক্টিভ, স্কোর একটা নাউন, ইন একটা প্রেপোজিশন, দা একটা অ্যাডজেক্টিভ, ক্লাস একটা নাউন। এই এ অ্যান্ড দি এগুলোকে আমরা আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর আর্টিকেল নামে কিন্তু কোনো শব্দ নেই। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। এই যে আর্টিকেল বা ডিটারমিনার, এগুলো সবই পার্ট অফ স্পিচ হিসেবে কি অ্যাজেক্টিভ, নির্দেশক, সংখ্যা বোঝায়। কার সংখ্যা? নাউন বা প্রোনাউনের। এই বিষয়টা বুঝতে হবে বা নেওয়ার চেষ্টা করতে হবে। এইবার আমি একটা কথা বলি, এই পার্ট অফ স্পিচ এতটা গুরুত্বের সহকারে পড়তে হবে কেন? এর মেইন রিজন হচ্ছে এই পার্ট অফ স্পিচ গুলো কখনো নির্দিষ্ট অর্থে বসে না। অর্থাৎ আপনি কখনো এগুলোকে ওইভাবে মুখস্থ রাখতে পারবেন না যে এই ওয়ার্ডগুলো এই পার্ট অফ স্পিচ, এই ওয়ার্ডগুলোই নাউন, এই ওয়ার্ডগুলোই ভার্ব, এই ওয়ার্ডগুলোই প্রিপোজিশন। এটা অবস্থান এবং ডেফিনেশন ভেদে পরিবর্তন হয়, চেঞ্জ হয়। সেটা কেমন? যেমন এখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আপনার টিচার। আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট। এই যে আমি একটা মানুষ, বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি। এই ওয়ার্ডগুলো বিভিন্ন পজিশনের কারণে চেঞ্জ হয়, এবং এই চেঞ্জিং এর ফলে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়ে যায়। যেমন আমি গতকাল একটা বিষয় শর্ট করে দেখিয়েছিলাম। আমি আপনাদের বলছিলাম যে জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল একটা টপিক আছে ইংলিশে। এই টপিকটার নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, বাট এদের অ্যাকচুয়াল ব্যবহারটা আমরা জানি না। এগুলো কিন্তু এই পার্ট অফ স্পিচের ভাই বোন, এদের সঙ্গে কানেক্টেড। যেমন আমি এই কথাটা আপনাদেরকে বলছিলাম, কারো আপনাদের মনে আছে কিনা, যে এই যে ওয়াক, ওয়াক মানে আমরা কি জানি? যে ওয়াক মানে হাঁটা। কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। এখন আমি যদি বলি হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এই সেন্টেন্সে এই ওয়াকিং শব্দটা কি? ভার্ব। এর বাংলা অর্থ কি? যে সে রাস্তায় হাঁটিতেছে বা সে রাস্তা দিয়ে হাঁটছে। এটা একটা ভার্ব, মেইন ভার্ব। কিন্তু এই একই ওয়ার্ড আমি যদি এইভাবে বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম। এবং এইখানে এটা সাবজেক্টের স্থানে আছে, সেন্টেন্সের শুরুতে আছে। এবং এই ওয়াকিং শব্দটাকে আমরা বলছি নাউন। এটাকে জেরান্ড বলা হয়, নন ফাইনাইট ভার্ব। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এর একটা নাউন। ইজটাই এখানে মেইন ভার্ব। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, জাস্ট বি ভার্বের একটা সেন্টেন্স। আবার এখানে আরেকটা বাক্য লিখছিলাম, আই স এ বয় ওয়াকিং অন দ্য রোড। আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। ছেলেটা কি অবস্থায় ছিল? হাঁটন্ত অবস্থায়। এই সি মানে দেখা, এর পাস্ট ফর্ম স। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এবং এই যে ওয়াকিংটা,
লেখা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, বাট এটা কোনো টেন্স না, কোনো কন্টিনিউয়াস টেন্স না। এটাই বয়কে মডিফাই করছে। অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা শব্দ, এটা এখানে অ্যাজ এ পার্ট অফ স্পিচ অ্যাজেক্টিভ হিসাবে বসছে, আর একটা নাউনকে মডিফাই করছে। তো একই শব্দ আমার কখনো হচ্ছে ভার্ব, কখনো হচ্ছে নাউন, কখনো হচ্ছে অ্যাজেক্টিভ। এই যে পার্ট অফ স্পিচ বা এই যে অবস্থানের পরিবর্তন হওয়ার কারণে আমার সেন্টেন্সগুলোর অর্থেরও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই পরিবর্তন আমাদের বুঝতে হবে। মনে করেন একটা দারুণ একটা বিষয় আমি বুঝিয়ে দিই বা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি বারবার গতকাল একটা কথা বলছিলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট মানে ভার্বের ডেভেলপমেন্ট। আমি এটাও বলছিলাম যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি বলতে মূলত ভার্বের ভোকাবুলারি শিখতে হয় বা জানতে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে, আইডিয়া থাকে বা ধারণা থাকে, যে যত বেশি ভার্বকে ডেভেলপ করতে পারে সে তত বেশি ইংলিশে এক্সপার্ট হতে পারে। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমাদের বিভিন্ন টাইমে একটা কথাকে পরিবর্তন করতে হয়, ওই টাইম অনুযায়ী ভার্বটাকে আমরা পুট করতে পারি না। এবং ভার্বের ফর্ম থাকে যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। যেমন মনে করেন আমি যদি একটা ভার্ব লিখি STEAL, স্টেল, এই ভার্বটার বাংলা অর্থ কি জানেন? স্টেল, এটা একটা ভার্ব, একটা ওয়ার্ড। এর অর্থ হচ্ছে চুরি করা, চুরি করা। এর পাস্ট ফর্ম কি জানেন? দেখেন, STOLE, স্টোল, STOLE। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, বোঝার চেষ্টা করেন, স্টোলে, স্টেল, স্টোল, স্টোলেন। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্টেলিং, স্টেলিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল। এর থার্ড পারসন ফর্ম হচ্ছে স্টেলস। কি বললাম? স্টেল, স্টোল, স্টোলেন, স্টেলস। একটা ভার্বের টোটাল 5টা ফর্মে, অনেকে এই জিনিসটা বোঝে না, অনেকে মনে করে 3টা ফর্ম। এই বাকি 2টা ফর্ম আমাদের টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়, বুঝতে পারছেন? বাকি যে 2টা ফর্ম আছে সেটা টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়, এই জন্য দেওয়ার প্রয়োজন হয় না বা দেওয়া লাগে না। বাট এদেরও দরকার আছে। এই যে V4 বা V5 সেটা কোথায় দরকার, আমি আমার 8 ফ্রি লাইভ ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, আজকে না। এখন দেখেন, এই যে ভার্বগুলোর ফর্ম আমি লিখলাম, এখন এগুলো দিয়ে আমি যদি সেন্টেন্স বা বাক্য তৈরি করি, খুবই মনোযোগ দিয়ে একটা বিষয় বোঝেন। আমি যদি বলি হি স্টেলস মানি, এর মানে কি? এই বাক্যটার অর্থ কি? সে টাকা চুরি করে। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি হি স্টোল মানি, এই বাক্যটার মানে কি? সে টাকা চুরি করেছিল। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট থার্ড পারসন থাকার কারণে এস বসছে, অর্থাৎ এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট। হি স্টোল মানি, এটা পাস্ট ইনডিফিনিট। আমি যদি বলি যে হি ইজ স্টেলিং, STELL, স্টেলিং মানি, এর মানে কি? এর মানে হচ্ছে সে টাকা চুরি করছে বা করিতেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে হি হ্যাজ স্টোলেন মানি, এই বাক্যটার অর্থ কি? যে সে টাকা চুরি করেছে। হি হ্যাজ স্টোলেন মানি, সে টাকা চুরি করেছে। হ্যাজ স্টোলেন, স্টেলের পাস্ট পার্টিসিপল স্টোলেন, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে স্টেল ভার্ব দিয়ে আমি দুই আর দুই 4টা বাক্য আমি লিখলাম, কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। এই যে স্টেল ভার্বটা দিয়ে 4টা বাক্য লিখলাম, এই 4টা বাক্যে এটা কিন্তু মেইন ভার্ব। কিন্তু দেখেন, এই ভার্বগুলোকেই নন ফাইনাইট ভার্ব হিসেবে আমরা যখন ব্যবহার করি, তখন নাউন অথবা অ্যাজেক্টিভের কাজ করে। সেটা কেমন জানেন? আমি যদি বলি স্টেলিং মানি ইজ আ ব্যাড হ্যাবিট, ব্যাড হ্যাবিট, কি বললাম বলেন তো? টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। এই যে স্টেলিং মানি, এটা কি? একটা নাউন ফ্রেজ, অর্থাৎ এটা জাস্ট জেরান। এখানে অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা নাউন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না, ইজ টাই মেইন ভার্ব, বি ভার্বের একটা বাক্য। অর্থাৎ একই ওয়ার্ড, দেখেন এই যে স্টেলিংটা এইখানে ভার্ব হিসাবে বসছে, বাট এই জায়গাটাতে এটা হয়ে যাচ্ছে নাউন। আবার দেখেন, আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, কথাটা বোঝার চেষ্টা করেন, যে আই স আ বয় স্টেলিং মানি, এর মানে হচ্ছে আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। কি অবস্থায় দেখেছিলাম? টাকা চুরি করতে। স্টেলিং এর পরিবর্তে এই ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু টু প্লাস ভিয়ন এর ব্যবহার করা যায়, যেটাকে ইনফিনিটিভ বলে। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার: জেরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। এখন আমি যদি বলি যে আই স এ বয় টু স্টেল মানি, অর্থাৎ এই যে স্টেলিং বা টু স্টেল যেটাই বলেন না কেন, এইগুলো কি? এইগুলো কিন্তু আমার নন ফাইনাইট ভার্ব হিসেবে বসছে। মানে এইখানে এই ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাজেক্টিভ, আর এইখানে এই যে স্টেলিং মানি যে ব্যাড হ্যাবিট, এটা হচ্ছে আমার একটা নাউন। বাট এই আগের যে 4টা বাক্য আমি লিখছি, এই 4টা বাক্যে কিন্তু এরা হচ্ছে আমার কি? মেইন ভার্ব। এই 4টা বাক্যে এই যে স্টেলিং, স্টোলস, স্টেলস, এগুলো কিন্তু আমার মেইন ভার্ব। একটু বোঝার চেষ্টা করেন। আরেকটু বলি আমি, এটা হচ্ছে, আমি আরেকটা বাক্য একটু লিখে দেখাই আপনাদের। মনে করেন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, পুলিশ caught the thief
এর মানে হচ্ছে পুলিশ চোরটাকে ধরেছিল উইথ স্টোলেন মানি। এই বাক্যটার অর্থ কি জানেন? চুরি করা টাকা সহ পুলিশ চোরটাকে ধরেছিল। দেখেন, এখানে ক্যাশ মানে ধরা, আর পাস্ট ফর্ম কট। এইখানে এই যে স্টোলেন, এটা কি V3 না? অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল মূলত কোথায় বসে? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট বা প্যাসিভের স্ট্রাকচারে। যেমন এই যে হি হ্যাজ স্টোলেন, মানে এই স্টোলেন কিন্তু এখানে মেইন ভার্ব। কিন্তু এই একই ওয়ার্ড এখানে বসতেছে একা একা, এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, এই মানিকে মডিফাই করতেছে। তার মানে এই ওয়ার্ডটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা অ্যাজেক্টিভ হিসাবে এখানে বসছে। আমার নন ফাইনাইট ভার্বের ভিতরে পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই স্টেলিংটা প্রেজেন্ট পার্টিসিপল, এই স্টোলেনটা পাস্ট পার্টিসিপল। আবার পারফেক্ট পার্টিসিপল কাকে বলেন জানেন? যেমন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে হ্যাভিং স্টোলেন মানি, হ্যাভিং স্টোলেন মানি, দ্য থিপ র্যান অ্যাওয়ে। এর বাংলা অর্থ হচ্ছে টাকা চুরি করেই, হ্যাভিং স্টোলেন মানি জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ড, এটাকে পারফেক্ট পার্টিসিপল বলে। টাকা চুরি করেই চোরটা দৌড়ে পালালো। হ্যাভিং স্টোলেন মানি দ্য থিপ রান অ্যাওয়ে। অর্থাৎ এই যে একটা ভার্ব স্টিল, এই ভার্বের যে ফর্ম, এই ফর্মগুলো আমরা যে শুধু টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করি সেটা না, অন্যান্য পার্ট অফ স্পিচ হিসাবে অর্থাৎ অ্যাজেক্টিভ বা নাউন হিসাবেও আমরা এগুলোকে কিন্তু ব্যবহার করে থাকি বা ব্যবহার করতে পারি। এবং যখন এগুলোকে অ্যাজেক্টিভ বা নাউন হিসাবে ব্যবহার করি, আমাদের একটা বাক্যের অর্থটা কি হবে, অ্যাকচুয়াল মিনিংটা কি হবে, এইটা আমরা অনেকে বুঝতে পারি না, কারণ আমরা তো ওই জিনিসটাই আইডেন্টিফাই করতে পারি না যে এটা চেহারা ভার্বের মতো হলেও, এটাকে দেখা যাচ্ছে ভার্ব, চেহারা ভার্বের মতো, বাট অ্যাকচুয়ালি এটা কোনো ভার্ব না। এই যে কথাগুলো আমি বলছি না বা যে বিষয়গুলো আমি দেখাচ্ছি না, এটা এই ল্যাঙ্গুয়েজের একদম কোর থিংস, ভিতরে একটা জায়গা। আপনি যদি সত্যিকার অর্থে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চান, নিজেই যদি মাস্টার্স হতে চান, আপনি যদি মনে করেন যে এই ল্যাঙ্গুয়েজটাকে, এই ভাষাটাকে আমি নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিব, তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গাগুলো বা এই বিষয়গুলো সম্পর্কে ভালো একটা কনসেপ্ট বা ভালো একটা ধারণা আপনার অর্জন করতে হবে, আপনার নিতে হবে। তার মানে আমি কি বলছি? আমার কিন্তু পার্ট অফ স্পিচের পরিবর্তন হয়। এই পরিবর্তনটা আমি গতকালও বলছিলাম না? যেমন আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। এই ম্যাঙ্গো শব্দটা কি? এই যে ম্যাঙ্গো যে শব্দটা লিখলাম, এটা কি? এটা একটা নাউন, কিন্তু একটা ফলের নাম। আমি যদি এরকম একটা বাক্য বলি যে দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এই বাক্যটার অর্থ কি? এই বাক্যটার অর্থ হচ্ছে যেটা একটা আম গাছ। তখন এই আগের বাক্যে যে ম্যাঙ্গো নাউন ছিল, একই ওয়ার্ড পরের বাক্যে হয়ে গেছে অ্যাজেক্টিভ, কারণ কি এখানে আরেকটা ওয়ার্ড আছে ট্রি। এই ম্যাঙ্গো শব্দটা ট্রিকে মডিফাই করছে, আরেকটা নাউনকে মডিফাই করছে। মডিফাই করার পর ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটা নাউন নেই, অ্যাজেক্টিভ হয়ে গেছে, যে এটা একটা ম্যাঙ্গো, এটা একটা আম, এটা একটা আম গাছ। এই দেখেন, আমি যদি বলি TAL কে টক, বলেন তো এটা কোন পার্ট অফ স্পিচ? আপনি এক বাক্যে বলবেন যে স্যার এটা ভার্ব। কিন্তু দেখেন, এটা ভার্ব কখন হবে? যখন সেটা কাজ করবে, যখন সেটা অ্যাকশন দিবে, যখন সেটা সাবজেক্টের পরে বসবে। আমি যদি বলি যে আই টক উইথ হিম, আমি তার সাথে কথা বলি, আই টক উইথ হিম, আমি তার সাথে কথা বলি, টকটা এখানে ভার্ব। বা আপনি যদি বলেন আই এম টকিং উইথ হিম, আমি তার সাথে কথা বলছি বা কথা বলতেছি, এটা ভার্ব। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করি যে আই হ্যাভ আ টক উইথ হিম, এর অর্থটা হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। এই যে কথাটা আমি বললাম বা এই যে বাক্যটা আমি লিখলাম যে আই হ্যাভ আ টক উইথ হিম, এখানে হ্যাভটা মেইন ভার্ব। এবং এখানে কিন্তু আমি পার্ট অফ স্পিচ মানে আমার এই টকটাকে টকিং করিনি, মানে ওয়ার্ডের চেঞ্জও করিনি, ওই টকই রাখছি। বাট ওই টকটা এখানে কি হিসাবে বসছে দেখছেন? এটা কিন্তু নাউন হিসাবে বসছে, কোনো কাজ করতেছে না, কোনো অ্যাকশন দিচ্ছে না। এর পরে আছে A and D, এগুলো কি? এগুলো অ্যাজেক্টিভ, অর্থাৎ এর পরে অবশ্যই অবশ্যই নাউন থাকে, অর্থাৎ এই টকটা এখানে নাউন। তাহলে একটা জিনিস কি ইমাজিন করতে পারেন, যে শব্দটা আমার আগের বাক্যে ভার্ব, একই শব্দ, একই স্পেলিং, পরের বাক্যে আমি যখন তার পজিশনটা চেঞ্জ করছি, ওয়ার্ডের পজিশনটা যখন আমি চেঞ্জ করছি, তখন আর সেটা কি থাকছে না, তখন আর ওই ওয়ার্ডটা আমার আহ ভার্ব হিসাবে থাকছে না, নাউন হয়ে যাচ্ছে। এবং ওই নাউন হওয়ার কারণে আমার সেন্টেন্স বা বাক্যের যে অর্থ, যে মিনিং, সেই মিনিংটাই কিন্তু আমাদের মূলত চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমরা কতজন বুঝি? এইটা যদি আমরা বুঝতে না পারি, আপনি রাইটিং বলেন বা স্পিকিং বলেন,
প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন জায়গায় আপনি দুর্বলতা ফেস করবেন। এই জন্যই বলছি, আমাদের আজকের ক্লাসের টপিক, আমি আজকে যে বিষয়টা মেইনলি দেখাবো বা শেখাবো আপনাদের বা বোঝাবো, সেটা হচ্ছে রাইটিং এর জায়গাটা, কিভাবে বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করতে পারেন কোনো গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া। অনেক বড় বড় বাংলা বাক্যগুলোকে কিভাবে আপনারা ইংলিশে ট্রান্সলেট করতে পারেন, এই বিষয়টা আমি দেখাবো। এটা ছাড়াও আমি আরো যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, যে কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, একটা কথাকে কিভাবে ইন ডিটেলসে বলা যায়। বাট সেই জায়গাগুলোতে যেতে গেলে, সেই বিষয়গুলো যে আমি দেখাবো সেই পর্যন্ত যেতে গেলে, এই পার্ট অফ স্পিচ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা না থাকলে আমরা যেতে পারবো না। তাহলে আমি আগে এই পার্ট অফ স্পিচ গুলোর ডেফিনেশন নিয়ে একটু কথা বলি। সবাই একটু এই জায়গাটাতে মনোযোগ দেন, দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। ওকে, দেখেন এই জায়গাটাতে মূলত কি বলতে চাচ্ছে বা কি বোঝাতে চাচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্ট অফ স্পিচ আছে 8 প্রকার, এটা আপনারা প্রত্যেকেই জানেন। সেগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোকে আমরা বলি পার্ট অফ স্পিচ। এখন এদের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ কোনটা জানেন? নাউন, প্রোনাউন এবং ভার্ব। এই তিনটার একটা না হলে একটা সেন্টেন্স বা বাক্য গঠিত হয় না। এগুলোকে বলা হয় জিস্ট, পার্ট অফ স্পিচের একদম জিস্ট যে জায়গাটা, সেটা হচ্ছে এই নাউন, প্রোনাউন আর হচ্ছে ভার্ব। কেন? আর বাকি যে পার্ট অফ স্পিচ গুলো আসে, সেটা অ্যাডজেক্টিভ বলেন, অ্যাডভার্ব বলেন, প্রেপোজিশন বলেন, কনজাংশন বলেন, এগুলো এই নাউন, প্রোনাউন আর ভার্বকে নিয়ে কাজ করে। এদেরকে মডিফাই করে, এদেরকে বিশেষায়িত করে, এদেরকে বাড়িয়ে বলে, এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা ইনফরমেশন দেয়। সেই বিষয়টা মূলত কেমন, আমি একটু যদি আপনাদেরকে বুঝিয়ে বলি বা একটু যদি এটা দেখিয়ে দিই। আমরা আগে ডেফিনেশন গুলো একটু দেখি। দেখেন, নাউনটা কি? নাউন আমরা কাকে বলি? যে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। অর্থাৎ এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। উই অল নো অ্যাবাউট দ্যাট থিংস। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, এমন কোনো ওয়ার্ড যে ওয়ার্ড দ্বারা কি বললাম, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো প্রাণী, কোনো স্থান, কোনো গুণ, এগুলোর নাম বোঝায়, তাকে আমরা মূলত কি বলে থাকি? নাউন। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। যেমন রেহানা, ঢাকা, গার্ল, আর্মি, সল্ট, বাংলাদেশ, রহিম, করিম, অনেস্টি, কাইন্ডনেস। এই যে অনেস্টি, কাইন্ডনেস, এগুলো দেখলে অনেকে বলবে অ্যাজেক্টিভ, বাট অ্যাজেক্টিভ না, এগুলো নাউন। আমার বুঝতে হবে, আমার পৃথিবীতে যত ওয়ার্ড আছে অ্যাজ এ পার্ট অফ স্পিচ সবই নাউন। এখন আপনি বলতে পারেন সব যদি নাউন হয় তাহলে অন্যগুলো কিভাবে হবে? অন্যগুলো তার ডেফিনেশন এবং সেন্টেন্স বা বাক্যে অ- অবস্থানের উপর ডিপেন্ড করে হবে। যেমন আমি যদি বলি যে হি ইজ অ্যান হি ইজ অ্যান অনেস্ট ম্যান, HONEST, অনেস্ট ম্যান এর মানে হচ্ছে সে একজন সৎ লোক। এই অনেস্ট শব্দটা এখানে অ্যাজেক্টিভ। আমি যদি বলি হি ইজ আ কাইন্ড ম্যান, সে একজন দয়ালু লোক, এই কাইন্ড শব্দটা অ্যাজেক্টিভ। বাট আমি যদি বলি যে অনেস্টি ইজ আ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ইজ, ও, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বেস্ট, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এই অনেস্টিটা কি? সাবজেক্ট হিসেবে আসে না, সাবজেক্টের স্থানে আসে না। তো এই অ্যাডজেক্টিভটা কিন্তু, সরি মানে এই অনেস্টি শব্দটা কিন্তু এখানে জাস্ট নাউন। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা কি? এটা একটা নাউন। তো এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, এই বিষয়টা একটু আমাদেরকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্সু, দয়াশীলতা একটা মহৎ গুণ। তো এই কাইন্ডনেস শব্দটা কি? কাইন্ডনেস শব্দটা হচ্ছে আমার একটা নাউন। তো এইটা যদি বুঝতে পারেন, এইটা যদি ভালোভাবে নিতে পারেন, আমরা যদি এটাকে ডেভেলপ করতে পারি, আশা করি এই জায়গাটা নিয়ে আমরা আর কোনো ধরনের প্রবলেম ফেস করব না। আচ্ছা, এখন আমি আরেকটু সামনে আসি, এটা নিয়ে আমি আরো কথা বলবো। আগে একটু দেখেন, সামনের দিকে যাই। তাহলে নাউন কি? যে কোনো কিছু নামকেই নাউন বলে। এই নাউনটা বসে কোথায় জানেন? একটা বাক্যের শুরুতে সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে মূলত এই নাউনটা বসে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে। এরপর দেখেন কি বলছে, প্রোনাউন। প্রোনাউনটা কি? এই প্রত্যেকটা টপিকের উপর ইন ডিটেলস ক্লাস আছে আমার এই পেইড ব্যাচে আছে, বাট আমি আপনাদের এখানেও দেখাবো কয়েকটা ক্লাস। নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলে। আর প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড ফর নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে তাকেই আমরা প্রোনাউন বলি। আই, উই, ইউ, হি, শি, দে, এগুলোকে প্রোনাউন বলি। এটাকে সর্বনাম বলা হয়। এটাও কোথায় বসে? সাবজেক্ট বা আমার ভার্বের পরে অবজেক্টের স্থানে। এটা কিসের পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে। কেন বসে জানেন? দেখেন, ইংলিশটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? এবং এই ভাষাটা মূলত
কাদের থেকে আসে? এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মূলত ইংরেজদের, ব্রিটিশদের থেকে আসে। তো ব্রিটিশরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে কি জানেন? দ্বিরুক্তি। একটা নাউনের দুইবার যে ডাকা, এটা তারা পছন্দ করে না। যেমন আমরা বাংলায় অনেক সময় এই কথাগুলো বলি না, সে নাচতে নাচতে স্কুলে যায়। এটাকে আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করেন, আপনি কি এইভাবে বলবেন? হি গোজ টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং। এটা বলা যায় না, ওই ড্যান্সিংটা একবার বলতে হয়। সে গান গাইতে গাইতে ভাত খায়। আপনি যদি বলেন হি ইটস রাইস সিঙ্গিং সিঙ্গিং, এটা হয় না, একবার বলতে হয়। তো ইন দ্য সেম ওয়ে, আমি যদি একটা সেন্টেন্স এইভাবে তৈরি করি, ফর এক্সাম্পল, বোঝার চেষ্টা করেন। আমি যদি মনে করেন একটা বাক্য লিখলাম যে রহিম ইজ আ গুড বয়। হ্যাঁ, রহিম একটা ভালো ছেলে। আবার আমি যদি বলি যে রহিম গোজ টু স্কুল এভরিডে, রহিম প্রতিদিন স্কুলে যায়। আবার আমি যদি বলি যে রহিম রিডস ইন ক্লাস 10, রহিম দশম শ্রেণীতে পড়ে। এই যে সব জায়গায় যে রহিমের ব্যবহার করলাম অ্যাজ এ সাবজেক্ট, এইটা একটা রিডান্ডেন্সির কাজ করে। এই রিডান্ডেন্সি প্রবলেমটা দূর করার জন্য যখন একটা পার্টিকুলার নাউনকে নিয়ে আপনি কথা বলছেন, ফার্স্ট বাক্যে সেটাকে রেখে বাকি জায়গাগুলোতে যদি প্রোনাউন বা সর্বনামের ব্যবহার করেন, একটা সেন্টেন্স দেখতে, বলতে, শুনতে বা লিখতে অনেক ভালো লাগে, অনেক সহজ হয়। অর্থাৎ এই রিডান্ডেন্সির প্রবলেমটা দূর হয়। ঠিক আছে? নাউনের ব্যবহারটাকে যদি অ্যাভয়েড করা যায়। এই জন্যই মূলত প্রোনাউনের উৎপত্তি। প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টেন্সিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলোর ব্যবহার মূলত কিভাবে হয়ে থাকে আমরা অনেকে এটা জানি না বা অনেকে এটা বুঝি না। প্রোনাউনের সঠিক ব্যবহার করাটাও কিন্তু আমাদের শিখতে হবে, শেখা প্রয়োজন বা জানা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ এটা না জানলে কখনো ভাষাটাকে ডেভেলপ করা যায় না, যায় না, যায় না। আমরা ওয়ার্ডের ফাংশন, পার্ট অফ স্পিচটা কেন পড়ি? ওয়ার্ডের ফাংশনটা বোঝার জন্য। এই ওয়ার্ডের ফাংশন সঠিকভাবে বুঝতে হবে। সেটা কেমন জানেন? আমি আরেকটু দেখাই দিই। মনে করেন আমি যদি বলি আই হ্যাভ আ পেন, এর বাংলা অর্থ হচ্ছে আমার একটা কলম আছে। আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে শি গেভ মি আ পেন, এর মানে হচ্ছে সে আমাকে একটা কলম দিয়েছিল। আবার আমি যদি বলি যে দিস ইজ মাই পেন, এর মানে হচ্ছে এটি আমার কলম। আবার আমি যদি এরকম একটা বাক্য বলি যে দিস পেন ইজ মাইন, এই বাক্যটার অর্থ হচ্ছে এই কলমটি আমার, অর্থাৎ এটি আমার কলম, এটি অন্য কারো নয়। এই যে সেন্টেন্স গুলো আমি এখানে লিখলাম না, এই আইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের একটা সাবজেক্টিভ ফর্ম, এই মিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এই মাইটা কোনো প্রোনাউন না, এটা একটা অ্যাজেক্টিভ, এটাকে বলে পজিটিভ অ্যাজেক্টিভ, অন্য একটা নাউনকে মডিফাই করছে। আবার দিস পেন ইজ মাইন, দিস ইজ মাই পেন, এটি আমার কলম। আবার এই যে দিস পেন ইজ মাইন, এই মাইনটা হচ্ছে আমার একটা প্রোনাউন, এবং এইটাকে বলা হয় মূলত পজিটিভ প্রোনাউন, ডাবল পজেস করা, বাংলা এরকম, এটি আমার কলম। তো এই যে ফাংশনগুলো, এই যে অ্যাকচুয়াল মিনিং বা অ্যাকচুয়াল অর্থগুলো, এটা তখনই বোঝা যায় যখন এই পার্ট অফ স্পিচ গুলোকে ইন ডিটেলস আলোচনা করা যায়। তো আমি দেখাবো, এগুলোর ব্যবহারও দেখাবো, জাস্ট একটু ওয়েট করেন। এরপরে দেখেন, আমি যদি অ্যাজেক্টিভের কাছে আসি, কি বলছে এখানে? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাজেক্টিভ বলে। অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে। অ্যান অ্যাজেক্টিভ মডিফাইস অর কোয়ালিফাইস আ নাউন অর প্রোনাউন অর এনিথিং ইকুইভ্যালেন্ট টু আ নাউন। দিস ইজ আ নাইস পেন, এটা একটা সুন্দর কলম। শি ইজ আ বিউটিফুল লেডি, সে একজন সুন্দরী মহিলা। এই যে নাইস বা বিউটিফুল শব্দটা মূলত আমার অ্যাজেক্টিভ কি করে? এই পেনকে মডিফাই করে। এগুলো কেন অ্যাডজেক্টিভ? আমি মূলত কি বললাম আপনাদের? এই যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আমাদের আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর মেইন পার্ট অফ স্পিচ বা জিস্ট হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। আর বাকি যেগুলো আছে সেগুলোই নাউন, প্রোনাউন আর ভার্বকে নিয়ে কাজ করে, এদেরকে মডিফাই করে, এদেরকে বিশেষায়িত করে, এদেরকে বাড়িয়ে বলে, এদের সম্পর্কে, কাদের সম্পর্কে? এই নাউন, প্রোনাউন এবং ভার্ব সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য বা ইনফরমেশন দিয়ে থাকে। সেটা কেমন বা কিভাবে দেয়? এই দেখেন, আমি যদি আরেকটু ব্ল্যাঙ্ক পেজে আসি, মনে করেন আমি যদি এরকম একটা সেন্টেন্স আপনাদেরকে লিখে দেখাই বা বলি, ফর এক্সাম্পল, শি, এটা আমার একটা সাবজেক্ট। ইজ, সে হয়, বোঝার চেষ্টা করে, এটা আমার ভার্ব। শি ইজ আ গার্ল, সে হয় একটা মেয়ে। এই যে শি শব্দটা কি? আমার এটা একটা প্রোনাউন। ইজটা কি? ভার্ব। গার্লটা কি? নাউন। এবং ওই এটা কি?
অ্যাজেক্টিভ, আপনি মনে করেন এটা বাদ দিলেন, এটা বাদ দিলেও কিন্তু এই বাক্যের একটা অর্থ থাকবে যে সে হয় মেয়ে, শি ইজ আ গার্ল, সে হয় একটা মেয়ে। এই এটা হচ্ছে আমার একটা অ্যাজেক্টিভ, কি করছে, এই গার্লটাকে মডিফাই করছে, নাউনের একটা সংখ্যা বোঝাচ্ছে। বাট এটা যদি আপনি নাও দেন, সেন্টেন্সের অর্থ থাকবে। বাট আপনি যদি ইজ বাদ দেন, ভার্ব বাদ দিলে কখনোই সেন্টেন্স হয় না। আপনি যদি শি বাদ দেন, সাবজেক্ট যদি না থাকে, এই বাক্যটা কি হবে? এই গার্ল যদি বাদ দেন, বাক্যটা কি হবে? এই শি ইজ আর গার্ল, এই তিনটা ওয়ার্ডের একটা ওয়ার্ড বাদ দেন, সেন্টেন্স হবে না। কিন্তু আমি যদি বলি শি ইজ আ বিউটিফুল গার্ল, BAUTIFUL, এর বাংলা অর্থ কি? সে একটা সুন্দরী মেয়ে। এখন আপনি বিউটিফুলটা বাদ দেন, বাদ দিলেও কিন্তু এই বাক্যের একটা অর্থ থাকবে। আপনি যদি এইভাবে একটা কথা বলেন, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, সে একটা খুব সুন্দরী মেয়ে, তার মানে ভেরি বিউটিফুল, এগুলো কাকে মডিফাই করছে? গার্লকে। এগুলো বসায় কি হচ্ছে? একটা সেন্টেন্স বড় হচ্ছে, লং হচ্ছে, সেন্টেন্সটা সুন্দর দেখাচ্ছে, সেন্টেন্সের ভিতরে আমি এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতেছি। বাট এগুলো যদি আমি না বসাই, না ইউজ করি, তারপরেও কিন্তু সেন্টেন্স বা বাক্যের অর্থ থাকবে। কিন্তু আপনি ওই বিউটিফুল, ভেরি, এ এগুলো রেখে গার্লটাকে আপনি অমিট করেন, গার্লটাকে বাদ দিয়ে দেন, ইসটাকে বাদ দিয়ে দেন, বা শিটাকে বাদ দিয়ে দেন, দেখবেন বাক্যই থাকবে না, বাক্যই হবে না। বাট বিউটিফুলকে বাদ দেন, ভেরিকে বাদ দেন, এ কে বাদ দেন, আপনার সেন্টেন্সটা একটা মিনিং বা অর্থ থাকবে। তার মানে আমি কি বলছি? আমার যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর মেইন বা জিস্ট হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। আর বাকিগুলো এদেরকে মডিফাই করে। নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ, নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়, এদেরকে বাড়িয়ে বলে, রংচং করে, মডিফাই করে। ভার্বকে বাড়িয়ে বলে হচ্ছে অ্যাডভার্ব। প্রেপোজিশন, এটাও ঠিক নাউন বা প্রোনাউনের আগে বসে। কনজাংশন, আলাদা দুইটা ওয়ার্ড, সেন্টেন্স বা ক্লজকে কানেক্ট করে, জোড়া লাগায়, মডিফাই করে। ইন্টারজেকশন, এটা জাস্ট বাইরের একটা পার্ট, সেটা নিয়ে পরে কথা বলছি। এরপর দেখেন, তাহলে কোথায় ছিলাম? অ্যাজেক্টিভ। এরপর হচ্ছে ভার্ব। ভার্ব জিনিসটা কি? এটা সব থেকে ইম্পর্টেন্ট। এটার গুরুত্ব কতটা সেটা আমি গতকালকের ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম বা বলছিলাম। দেখেন, এখানে একটু বোঝেন। ভার্ব হলো এমন একটি শব্দ যা কিছু হওয়া, থাকা বা করা বোঝায়। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হলো একটা সেন্টেন্স বা বাক্যের অপরিহার্য অংশ, দ্য এসেনশিয়াল পার্ট। এজন্য ভার্বকে দ্য হার্টস অফ সেন্টেন্স বা সেন্টেন্সের প্রাণ বলা হয়। আই মিন, উইদাউট ভার্ব ইউ উইল নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। ভার্ব ছাড়া ইংরেজির কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না, আমরা তৈরি করতে পারি না। যেমন দেখেন, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পরেই মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকে, এটা মনে রাখবেন। উই প্লে ফুটবল, হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি, দে গো টু স্কুল। আরেকটা বিষয় মনে রাখবেন, একটা বাক্যে কিন্তু একের অধিক ভার্ব থাকতে পারে, বাট সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটাই মেইন ভার্ব, সাবজেক্টের পরে। আর সাবজেক্ট থেকে দূরে যদি কোনো ভার্ব থাকে, মনে রাখবেন, চেহারাটা ভার্বের মতো হলেও অ্যাকচুয়ালি সেটা কোনো অ্যাকশন দেয় না, কাজ করে না, কোনো টেন্স আইডেন্টিফাই করা যায় না সেটা দেখে। অর্থাৎ সেটা চেহারা ভার্বের মতো হলেও অ্যাজ এ পার্ট অফ স্পিচ সেটা নাউন বা অ্যাজেক্টিভের কাজ করে। অর্থাৎ সেটা একটা নন ফাইনাইট ভার্ব, সেটা হয় জেরান, ইনফিনিটিভ বা পার্টিসিপল। যেমন, হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি, এই বাক্যে কিন্তু দুইটা ভার্ব আছে। একটা হচ্ছে স্যাট, সিটের পাস্ট ফর্ম স্যাট, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা সাবজেক্টের পরে আছে, টেন্স আইডেন্টিফাই করতে পারছি, এটাই প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। অর্থাৎ সে গাছের নিচে বসেছিল। টু মিট মি, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, আমার সাথে দেখা করতে বা সাক্ষাৎ করতে। টু প্লাস বিয়ন্ড, এটাকে ইনফিনিটিভ বলে। করতে, ডু মানে করা, টু ডু মানে করতে। রিড মানে পড়া, টু রিড মানে পড়তে। রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে। এইভাবে করতে, বলতে, লিখতে, চলতে, দিতে, নিতে, এই টু প্লাস বিয়নের ব্যবহারটা হয়ে থাকে বা আমরা করে থাকি বা আমাদের করতে হয়। এটাকে বলা হয় কিন্তু নন ফাইনাইট ভার্ব। তাহলে কি বললাম? একটা বাক্যে একের অধিক ভার্ব থাকতে পারে, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটাই মনে রাখবেন মেইন ভার্ব, বাকিটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সেটা জেরান্ড হতে পারে, ইনফিনিটিভ হতে পারে বা পার্টিসিপল হতে পারে। তার চেহারাটা ভার্বের মতো মনে হলেও অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা নাউন বা অ্যাডজেক্টিভের কাজ করে। এই গেল ভার্বের বিষয়। আর ভার্বের তো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, সেটা আমি গত ক্লাসে বলছিলাম, এটা নিয়ে ডিটেলস আলোচনা করব নেক্সট ক্লাসেও। এরপর একটু সামনে আসি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আমার আজকের যে কাজটা, আজকে যে ক্লাসটা আমি আপনাদের নিচ্ছি, সেখানে এই অ্যাডভার্বকে নিয়ে মেইন আলোচনা আমার আছে, আমি আপনাদেরকে দেখাবো। এটা কি দেখেন, যে ওয়ার্ড সাধারণত নাউন, প্রোনাউন অ্যান্ড ইন্টারজেকশন ব্যতীত যে কোনো পার্ট অফ স্পিচ বা ফ্রেজ বা কোনো সেন্টেন্সকে মডিফাই বা বিশেষায়িত করে, তাকে অ্যাডভার্ব বলে। অ্যাড প্লাস ভার্ব ইকুয়াল টু অ্যাডভার্ব। অ্যাডভার্ব প্রধানত ভার্বকে মডিফাই বা বিশেষায়িত করে, অর্থাৎ ভার্বকে বাড়িয়ে কিছু বলাটাই হচ্ছে অ্যাডভার্ব। মনে রাখবেন এই কথাটা। অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা হচ্ছে ভার্বকে বাড়িয়ে কিছু বলা। মানেটা কি? মানেটা হচ্ছে এটা অ্যাজেক্টিভের সম্পূর্ণ বিপরীত। অ্যাজেক্টিভ কি করে? একটা বাক্যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। নাউন বা প্রোনাউন
প্রোনাউনকে বাড়িয়ে বলে, নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন দেয়, বাট অ্যাডভার্ব কি করে, ভার্বকে বাড়িয়ে বলে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন অ্যাডভার্ব দেয়। যেমন প্যান্থার ক্যান রান ফাস্ট, প্যান্থার মানে চিতাবাঘ, চিতাবাঘ ক্যান রান, ক্যান একটা মডাল ভার্ব, রানটা মেইন ভার্ব, অর্থাৎ চিতাবাঘ দৌড়াতে পারে। এবার কেমন দৌড়ায়, তার দৌড়ানোর ধরনটা কেমন, প্যান্থার ক্যান রান ফাস্ট, দৌড়ায় সে দ্রুত দৌড়ায়। ওই ফাস্ট শব্দটা কাকে মডিফাই করছে, প্যান্থারকে না, রানকে, দৌড়ানো, ওই দৌড়ানোর ধরনটা কেমন, দ্রুত, বিহেভিয়ারটা কেমন, দ্রুত, ওই ফাস্ট শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ওইটাকে বলা অ্যাডভার্ব অফ ম্যানার। সুষমা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, দেখেন সুষমা নাউন, ইজ ভার্ব, গার্ল এটাও নাউন। সুষমা ইজ আ বিউটিফুল গার্ল, সুষমা সুন্দরী মেয়ে। অর্থাৎ বিউটিফুল শব্দটা কি, অ্যাজেক্টিভ, গার্লকে মডিফাই করে, সে সুন্দরী, সে খুব সুন্দরী, সুষমা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। তো এই ভেরি শব্দটা হচ্ছে মূলত আমার এখানে একটা কি, অ্যাডভার্ব, ওটা ওই অ্যাজেক্টিভকে মডিফাই করছে। মানে এটা মনে রাখবেন, অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে, ভার্বকে বাড়িয়ে বলে, কিন্তু কখনো নাউন প্রোনাউনকে এটা মডিফাই করবে না। নাউন প্রোনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত অন্য পার্ট অফ স্পিচকে কিন্তু মডিফাই করতে পারে, যেমন অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে, হ্যাঁ, একটা অ্যাজেক্টিভকে মডিফাই করে, প্রেপোজিশনকে মডিফাই করে, ইভেন হোল সেন্টেন্সকে মডিফাই করে। দ্য ফ্যান ইজ মুভিং এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, ফ্যানটা ঠিক আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে, এই ওভারটা একটা প্রেপোজিশন, এর আগে এই যে এক্স্যাক্টলি শব্দটা বসছে, এটা আমার একটা অ্যাডভার্ব। এটা আমি দেখাবো একটু পরে ইন ডিটেলসে, এটার ব্যবহার দেখাবো, জাস্ট একটু ওয়েট করেন। এরপর আসি প্রেপোজিশন, এই প্রেপোজিশনের উপর ডিটেলস ক্লাস আছে আমার কিন্তু, কোথায় বলছিলাম জানো, 7 ফ্রি লাইভ ক্লাসেস, আমার যারা আমার এই ফ্রি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখছেন, আপনারা ওয়েট করবেন, 7 ফ্রি লাইভ ক্লাসে এই প্রেপোজিশনের উপরে ডিটেলস ক্লাস আপনারা পাবেন। বাট সিম্পল ধারণাটা আমরা আজকে যদি একটু নেই, কি বলছে এখানে, প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান, যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে প্রেপোজিশন বলে। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার, অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। অর্থাৎ কি বোঝাচ্ছে বলেন তো, একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে যদি আপনি হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক পরান, অর্থাৎ সিনেমার নায়িকাদের সাজায় না, নতুন বউকে সাজায় না, সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে যদি প্রেপোজিশনের ব্যবহার করেন, ওই বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। অর্থাৎ প্রেপোজিশন সেন্টেন্স বা বাক্যের অর্নামেন্ট, অলংকার হিসেবে কাজ করে, এটা একটা বাক্যকে গর্জিয়াস করে তোলে, ডেকোরেট করে। এটা কোথায় বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে। পুট দ্য বক্স অন দ্য টেবল, এই অনটা একটা প্রেপোজিশন। আই লিভ উইথ মাই ফ্যামিলি, হি লিভস ইন আমেরিকা। সো অন, উইথ, ইন, এগুলো হচ্ছে আমাদের মূলত এখানে কি, প্রেপোজিশন। এই প্রেপোজিশনের সঠিক ব্যবহার বা সঠিক কনসেপ্ট আমাদের থাকা দরকার, জানা প্রয়োজন। এবং আমি আবারও বলছি, 7th ফ্রি লাইভ ক্লাসে এটার উপর ডিটেলস ক্লাস আছে, প্রত্যেকে সেটা জয়েন করবেন, দেখবেন। এরপর হচ্ছে কনজাংশন, কনজাংশনটা কি দেখেন, কনজাংশন অর্থ সংযোগ স্থাপন, বোঝেন, কনজাংশন অর্থ কি, সংযোগ স্থাপন। অর্থাৎ কি বলছে এই জায়গাটাতে, আহ, দুইটি শব্দ, ওয়ার্ড, দুইটি বাক্য, সেন্টেন্স অথবা দুইটি বাক্যাংশ, ক্লজ বা ফ্রেজের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দকে আমরা মূলত কনজাংশন বলি। অ্যান্ড, অর, বাট, দো, অলদো, দিজ আর দ্য কনজাংশন। দে আর চেয়ারফুল বাট ব্রড মাইন্ডেড, শি ইজ হ্যাপি বাট ফ্রাস্ট্রেটেড, আই উইল গো ইফ ইউ কাম। সেগুলোকে আমরা বলছি কনজাংশন। আরো একটু বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন, খুবই ভালোভাবে বুঝবেন। এই যে জায়গাটা নিয়ে আমি কথা বলবো, খুবই ভালোভাবে বুঝবেন। এই কনজাংশন মূলত আমাদের কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স গুলোতে ব্যবহৃত হয়, এটাও আমি আপনাদেরকে দেখাবো ইন ডিটেলসে। আবারও বলছি, এরা কি করে, আলাদা দুইটা ওয়ার্ড, ক্লজ বা ফ্রেজ বা সেন্টেন্সকে কানেক্ট করে, জোড়া লাগায়, রিলেট করে। আরেকটা আছে ইন্টারজেকশন, এটা কি, জাস্ট একটু যদি আমরা এটা শেষ করি, তাহলে বাকিটা একটু ওয়েট করেন, আমি এরপরে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচটা দেখাবো, এবং সেটা কমপ্লিট করে ওই প্র্যাকটিক্যাল জায়গাটাতে যাব, অর্থাৎ রাইটিংটাকে আপনি কিভাবে ডেভেলপ করতে পারেন, যারা রাইটিং এ দুর্বল, রাইটিং এর স্কিলটাকে কিভাবে আপনারা ডেভেলপ করতে পারেন, জাস্ট একটু ওয়েট করেন, কারণ এইগুলোকে স্কিপ করে যাওয়া যায় না। এটা শেষ করে আইডেন্টিফিকেশনে যাব, দেন সেটা দেখাচ্ছি। কি বলছে দেখেন,
আবেগ অনুভূতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন হুররে, আল্লাস, ফাই, ব্রাভো, হাস, ফু, হ্যালো। এই শব্দগুলো মূলত মানুষের তাৎক্ষণিক আবেগ অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে, যা ইন্টারজেকশন বা আবেগ সূচক অব্যয় নামে পরিচিত। যেমন আল্লাস, হি ইজ নো মোর, হাই, সে আর নেই, ফাই আর ফু, ইউ আর সো ব্যাড, মানে কি, সি, তুমি এত খারাপ, ব্রাভো, ইউ আর ডুইং ওয়েল, হাস, সামন ইজ কামিং, চুপ, কেউ একজন আসছে। হ্যাঁ, সো এই এই ওয়ার্ডগুলো কিন্তু দেখলেই চেনা যায়, কারণ এখানে একটা এক্সক্লামেশন সিম্বল থাকে। এগুলো, মানে আমি যে বলছি পার্ট অফ স্পিচ 8 প্রকার, তাই না? এই 8 প্রকারের ভিতর অন্য যে 7 প্রকার পার্ট অফ স্পিচ আছে, সেগুলো প্রত্যেকেই একটা না একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড কানেক্টেড, একটা না একটা পার্ট অফ স্পিচের সঙ্গে আরেকটা পার্ট অফ স্পিচ কানেক্টেড। বাট এই ইন্টারজেকশন কিন্তু জাস্ট বাইরের একটা পার্ট, এটা কিন্তু অন্য ওয়ার্ডগুলোর সাথে ওইভাবে কানেক্টেড হয় না, এগুলো আলাদা থাকে, দেখলেই চেনা যায়। এই এই এক্সক্লামেশন সিম্বলটা থাকে, এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট করার কিছু নেই। এখন দেখেন, আমি যদি একটু আইডেন্টিফিকেশনের জায়গাটাতে আসি, সবাই একটু এই জায়গাটাতে মনোযোগ দেন। আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ, এটা কিন্তু বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন জব এক্সামে এই জায়গা থেকে কিন্তু আমাদের অনেক কোশ্চেন আসে। কোন জায়গা থেকে বলছি? এই আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ এই জায়গাটা থেকে। যেমন দেখেন, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। এই আইটা কি? একটা প্রোনাউন। হ্যাভটা কি? ভার্ব। এটা কি? অ্যাজেক্টিভ। আমি আবার বলছি, এ এন্ড দি এগুলোকে আর্টিকেল বলবেন না, অ্যাজ এ পার্ট অফ স্পিচ সেটা অ্যাজেক্টিভ। পেনটা কি? একটা নাউন। আমি যদি বলি আই গো হোম, আইটা কি? প্রোনাউন। গোটা কি? ভার্ব। এইখানে যে হোম যে শব্দটা আছে, এই হোম শব্দটা কোন পার্ট অফ স্পিচ? আপনারা এখানে যারা আছেন কেউ বলতে পারবেন? এই যে হোম যে শব্দটা আছে, এই হোম শব্দটা এখানে মূলত কোন পার্ট অফ স্পিচ? আই গো হোম, হোমটা কোন স্যার পার্ট অফ স্পিচ? হ্যাঁ, স্যার এনিওয়ান ক্যান সে দ্যাট? স্যার নাউন নাউন কোনটা হচ্ছে নাউন? অ্যাডভার্ব, থ্যাংক ইউ। একজনের কাছ থেকে আমি একটা সঠিক অ্যান্সার পেয়েছি। আমরা অনেকেই বলছি এটা নাউন। অ্যাজ এ ওয়ার্ড হোম শব্দটা নাউন, বাট এই বাক্যে এটা একটা অ্যাডভার্ব। এটা যদি কেউ এটার নিচে যদি আন্ডারলাইন করে বলে এটা কোন পার্ট অফ স্পিচ, আপনাকে বলতে হবে অ্যাডভার্ব, নাউন না। কেন জানেন? আমি বাড়ি যাই, কোথায় যাই? হোয়ার, বাড়ি। অর্থাৎ ভার্বকে হাউ, হোয়ার, ওয়েন, হোয়াই এগুলো দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। অর্থাৎ এই হোম শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, যদি পরের বাক্যটা একটু দেখেন, আই গো টু হাউস, এই হাউসটা আবার আমার একটা নাউন। কিন্তু আমি যেটা মূলত দেখতে বলছি সেটা হচ্ছে, দেখেন, গো এর পর 3 নম্বর বাক্যে টু আছে, কিন্তু 2 নম্বর বাক্যে কোনো টু নেই। এর কারণ কি? হোম মানেও বাড়ি, হাউস মানেও বাড়ি, বাট পার্থক্যটা কি এখানে? একটা বিষয় হচ্ছে, যে কোনো জায়গায় যাওয়া আসা বোঝাতে বা কোনো দিকে বোঝাতে আমার কিন্তু গো ভার্বের পরে টু প্রেপোজিশন বসে। আমি যদি বলি সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, সে বাজারে যায়, হি গোজ টু মার্কেট। যে কোনো জায়গায়, যে কোনো দিকে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশন ইউজ করতে হয়, বসাতে হয়। আর প্রেপোজিশনের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা অবশ্যই অবশ্যই নাউন। নাউনের আগেই মূলত প্রেপোজিশন বসে। অর্থাৎ এই হাউসটা নাউন, একটা বস্তু, একটা বাড়িকে বোঝাচ্ছে, একটা বিল্ডিং। কিন্তু হোম বলতে নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝায় না, নির্দিষ্ট কোনো বাড়িকে বোঝায় না। হোম মানে জাস্ট একটা প্লেস, জাস্ট একটা থাকার জায়গা। সেটা পাহাড়ের গুহা হতে পারে, নৌকার নিচে ছাউনি হতে পারে। এনি কাইন্ডস অফ প্লেস ক্যান বি হোম, বাট এনি কাইন্ডস অফ প্লেস ক্যান নট বি হাউস। হাউস ইজ আ থিংস, হোম ইজ নট আ থিংস, ইট ইজ জাস্ট আ প্লেস। অর্থাৎ নাউন হতে গেলে ব্যক্তি বা বস্তু হতে হয়। পৃথিবীতে 4টা ওয়ার্ড আছে, মনে রাখবেন। এগুলো ডিরেক্ট অ্যাডভার্ব, খাঁটি অ্যাডভার্ব। এগুলোকে ওইভাবে নাউন হিসেবে বলা যায় না। সেটা হচ্ছে হোম, হিয়ার মানে এখানে, এইচইআরই, দেয়ার, টিএইচইআরই সেখানে। আর একটা হচ্ছে অ্যাব্রোড, এবিআরওএডি, অ্যাব্রোড মানে বাইরে বা বিদেশ। হোম, হিয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড। গো এর পরে এবং এই 4টা শব্দের আগে কখনোই টু প্রেপোজিশন বসে না। বাকি যে কোনো জায়গায় যাওয়া আসা বোঝাতে টু ইউজ করতে হয়। আই গো দেয়ার, আই গো হিয়ার, আই গো হোম, আই গো অ্যাব্রোড। এখানে আপনি টু প্রেপোজিশনের ব্যবহারটা করতে পারবেন না। কিন্তু আই গো টু স্কুল, হি ইজ গোয়িং টু মার্কেট, এই যে আই গো টু হাউস, এই জায়গাটাতে আপনি টু এর ব্যবহারটা করতে পারেন বা করতে পারবেন। এটা আপনাকে একটু বুঝতে হবে। ঠিক আছে, তাহলে হোমটা হচ্ছে আমার অ্যাডভার্ব, আর হাউসটা কি? নাউন। আমি যদি একসঙ্গে বলি টু হাউস, এটাকে বলা যায় আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, আমি সেটা নিয়ে পরে কথা বলবো, ফ্রেজটা আলাদা একটা বিষয়, সেটা নিয়ে পরে কথা বলবো। এরপর দেখেন 4 নম্বর বাক্যে, আই নিড সাম ওয়াটার,
আমার কিছু পানি দরকার। এই সাম শব্দটা একটা অ্যাজেক্টিভ। কারণ কি? ওয়াটারকে মডিফাই করে, আমার পানি দরকার, কিছু পানি দরকার। ওয়াটারটা কি তাহলে? একটা নাউন। যে ওয়ার্ড অন্য একটা নাউনকে মডিফাই করছে সেটাকে অ্যাজেক্টিভ বলছে, সামটা অ্যাজেক্টিভ, ওয়াটারটা নাউন। কিন্তু 5 নম্বর বাক্যে দেখেন বলছে ওয়াটার দ্য গার্ডেন। এই বাক্যটার বাংলা অর্থ কি কেউ বলতে পারবেন? এনিওয়ান ক্যান সে? জাস্ট একটু ওয়েট করেন, এটা শেষ করে আমরা প্র্যাকটিক্যাল রাইটিং এ আসবো। রাইট। এই যে 5 নম্বর ওয়ার্ড, 5 নম্বর বাক্যে যে ওয়াটারটা দেখছেন, এটা কিন্তু একটা ভার্ব। এখানে সাবজেক্টটা নেই, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ অনেকে এই কথাটার ইংলিশ এরকম বলে, বাংলা এরকম বলে যে বাগানে পানি বা বাগানে পানি দেওয়া। বাট বাংলাটা কিন্তু এরকম না। বাংলাটা কি? বাগানে পানি দাও। বাগানে পানি দাও আদেশ করা, নির্দেশ করা বোঝায়। ওয়াটার দ্য গার্ডেন। বাক্যটা এরকম হওয়া উচিত, ইউ ওয়াটার দ্য গার্ডেন, বাট ওই ইউটা থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টগুলো উজ্জ্ব থাকে। কেন থাকে জানেন? দেখেন, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। এই সেন্টেন্সগুলো এমন কোনো সিচুয়েশনে প্রকাশ করা হয় যেখানে সাবজেক্ট আপনার পাশেই আছে। বলি না, গেট আউট, বেরিয়ে যাও, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো। কাকে বলি? আমি যাকে বলছি সে বুঝতে পারে যে আমি ওকেই বলছি, সে আমার সামনেই থাকে। এই জন্য তার নাম ধরে ডাকার প্রয়োজন পড়ে না। আপনি আমার ক্লাস করছেন, একটা বিষয় খাতায় নোট করছেন, আপনার পাশে বা আপনার সামনে আপনার একটা ভাই বা একটা বোন বসে আছে, সেও তার মতো পড়াশুনো করতেছে। এখন আপনার কলমের কালিটা শেষ হয়ে গেল, আপনি জাস্ট ওকে বলছেন, ওর নাম মনে করেন রহিম, আপনি ওকে বলছেন কলমটা একটু দে তো আমাকে, কলমটা একটু আমাকে দে তো। সে বুঝতে পারছে আপনি ওকেই বলছেন, আপনার কাছেই সে আছে, আপনার কি জোরে তার নাম ধরে ডাকার প্রয়োজন আছে? এ রহিম, আমাকে কলমটা দে। নেই। আমরা অনেকেই মনে করি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সব জায়গায় ইউ থাকার কারণে এটা উজ্জ্ব থাকে। বাট অ্যাকচুয়াল বিষয়টা কি? ইনার বিষয়টা কি? ভিতরের যে বিষয়টা কি? সেটা হচ্ছে সিচুয়েশনটা আমাকে বুঝতে হয়। এই সেন্টেন্সগুলো আমি এমন কোনো সিচুয়েশনে এক্সপ্রেস করি যেখানে সাবজেক্ট আমার কাছেই থাকে, আমি কথা বললে বুঝতে পারি যে আমি ওকেই কথাটা বলছি। ওয়াটার দ্য গার্ডেন মানে কি? বাগানে পানি না, বা বাগানে পানি দেওয়া এরকমও না। বাগানে পানি দাও কথাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এটা ভার্ব এখানে। দাটা অ্যাজেক্টিভ, গার্ডেনটা নাউন। হিয়ার ইজ মাই স্কুল। কেউ বলতে পারেন এই যে মাই শব্দটা কোন পার্ট অফ স্পিচ? হিয়ার ইজ মাই স্কুল। এই স্কুলটা একটা নাউন, মাই শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এনিওয়ান ক্যান সে দ্যাট? মাই। রাইট, থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু আমার কোনো প্রোনাউন না। অনেকে এটাকে মাই, আওয়ার, ইউর, দেয়ার এগুলোকে প্রোনাউন বলে। বাট না, এটা হচ্ছে একটা পজিটিভ অ্যাজেক্টিভ। ওই স্কুল কি নাউন? নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলি আমরা। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন এমন কোনো ওয়ার্ড যেটা নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন একটা বাক্যের শুরুতে বসে বা শেষে বসে। মাইন, ইয়োর্স, আওয়ার্স, দেয়ার্স এগুলো পজিটিভ প্রোনাউন। এগুলো অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে না। কিন্তু যে মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হার, এগুলোর পরে যদি একটা নাউন থাকে, তার মানে এগুলো অ্যাজেক্টিভ, এগুলোকে পজিটিভ অ্যাজেক্টিভ বলে। অন্য একটা ওয়ার্ডকে এটা মডিফাই করে। বাট প্রোনাউন আরেকটা ওয়ার্ডকে উঠাই দিয়ে বসে, একটা নাউনকে উঠাই দিয়ে বসে। প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন, বাট অ্যাজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। সেই মাইটা কিন্তু অ্যাজেক্টিভ, আমরা অনেকে এটা জানি না। হি ইজ এ স্কুল বয়। 6 নম্বর বাক্যে যে স্কুলটা নাউন ছিল, 7 নম্বর বাক্যে ওই স্কুলটা কিন্তু একটা অ্যাজেক্টিভ। বয়কে মডিফাই করে, সে একটা স্কুলে পড়ুয়া বালক। একের অধিক নাউন যদি থাকে একটা বাক্যে, জাস্ট লাস্টের ওয়ার্ডটা নাউন থাকবে, বাকিগুলো অ্যাজেক্টিভ হয়ে যায়। আই টক টু হিম, এটা তো আমি বললাম যে আমি তার সাথে কথা বলি। আইটা প্রোনাউন, টক শব্দটা ভার্ব, টুটা প্রেপোজিশন, হিমটা প্রোনাউন। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে, এই 9 নম্বর বাক্যে ওই একই শব্দ টক আমার একটা নাউন। ওইখানে ভার্বটা হচ্ছে হ্যাভ, যেটা সাবজেক্টের পরে আছে। ওই টক শব্দটা 9 নম্বর বাক্যে কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না। অর্থাৎ অবস্থান পরিবর্তনের কারণে আমার কিন্তু সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়ে গেছে। আই ওয়াচড আ শো লাস্ট নাইট, আমি গত রাতে একটা শো দেখেছিলাম। আর শো, যে কোনো একটা শো, টিভি শো, সিনেমা শো হতে পারে। এটা একটা নাউন। লাস্ট নাইট, কখন, গত রাতে, এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। বাট একই ওয়ার্ড 11 নম্বর বাক্যে দেখেন, শো মি ইওর আইডি কার্ড। এই শো মানে দেখানো, তোমার আইডি কার্ডটি আমাকে দেখাও। এটা ভার্ব হিসেবে বসছে। অর্থাৎ 10 নম্বর বাক্যে যে শোটা নাউন, 11 নম্বর বাক্যে একই ওয়ার্ড আমার হয়ে যাচ্ছে কি? ভার্ব, এবং মিনিং এরও চেঞ্জ। এই দেখেন, হি লিভস ইন চিটাগাং, সে চিটাগাং এ বাস করে। এই ইন শব্দটা কি? একটা প্রেপোজিশন। বা 13 নম্বর বাক্যে কাম ইন, ভিতরে আসো, এই ইনটা কি প্রেপোজিশন? না, এটা কখনোই প্রেপোজিশন না। আমরা অনেকে এটাকে প্রেপোজিশন দিয়ে ফেলি। কেন না জানেন? কারণ প্রেপোজিশনের ডেফিনেশন কি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, পূর্বে অবস্থান করে, তাকে প্রেপোজিশন বলে। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। কার পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে। বাট এই 13 নম্বর বাক্যে ইনের পরে কোনো নাউন প্রোনাউন আছে? জাস্ট ফুল স্টপ আছে। অর্থাৎ ওই ইনটা প্রেপোজিশন না। 12 নম্বর বা ইনের পর একটা নাউন আছে, তার মানে ইনটা একটা নাউনের পূর্বে বসছে, ওটা প্রেপোজিশন। বাট 13 নম্বর বাক্য ইনটা মানে ভিতরে বা মধ্যে, ওটা একটা অ্যাডভার্ব।
ওইটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কাম ইন, ভিতরে আসো। কামটা ভার্ব, ইন কোথায় আসো, ওয়ার ভিতরে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস ওই ইনটা, নট প্রেপোজিশন। এগুলো বুঝতে হবে। আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। কি বলছে? আমি কান্না অপছন্দ করি। ক্রাইং শব্দটা দেখে মনে হচ্ছে ভার্ব, অ্যাকশন দিচ্ছে, কাজ করা বোঝাচ্ছে, বাট না, এটা জাস্ট একটা জিরান, জাস্ট নন ফাইনাইট ভার্ব, নাউনের কাজ করে, স্থির একটা অবস্থায় থাকে। ডিসলাইকটা এখানে মেইন ভার্ব। আই স এ ক্রাইং বেবি, আমি একটা কান্নারত শিশু দেখেছিলাম। একই ওয়ার্ড, ওই ক্রাইংটা ওইখানে বেবিকে মডিফাই করছে। শিশুটা কি অবস্থায় ছিল? কান্নারত অবস্থায় ছিল। অর্থাৎ ওই ক্রাইংটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অ্যাজেক্টিভ। তার মানে আমি কি বলছি? 14 নম্বর বাক্যে যে ওয়ার্ডটা নাউন, 15 নম্বর বাক্যে সেই ওয়ার্ডটা অ্যাজেক্টিভ, 13 নম্বর বাক্যে যে ওয়ার্ডটা অ্যাডভার্ব, 12 নম্বর বাক্যে সেই ওয়ার্ডটা প্রেপোজিশন, 10 নম্বর বাক্যে যে ওয়ার্ডটা নাউন, 11 নম্বর বাক্যে সেই একই ওয়ার্ড হয়ে যাচ্ছে আমার ভার্ব, 8 নম্বর বাক্যে যে ওয়ার্ডটা ভার্ব, 9 নম্বর বাক্যে একই ওয়ার্ড হয়ে যাচ্ছে নাউন। এইভাবে পার্ট অফ স্পিচের চেঞ্জের মাধ্যমে আমার একটা সেন্টেন্স বা বাক্যের অর্থের চেঞ্জ হয়, সেন্সের চেঞ্জ হয়, টাইমের চেঞ্জ হয়, কথার চেঞ্জ হয়, কালের পরিবর্তন হয়। অর্থাৎ এই পরিবর্তনটা আমাকে বুঝতে হবে। ওয়ার্ডগুলো কার সাথে কানেক্টেড, কার সাথে রিলেটেড, কোন ওয়ার্ডের জন্য কোন ওয়ার্ড বসছে, এটি পার্ট অফ স্পেসের আইডেন্টিফাই করাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আবারও আপনাদেরকে বলে রাখলাম বা জানিয়ে দিলাম। সবাই একটু এটা ভালোভাবে দেখার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আপনাদের যে বিষয়গুলো আমি পড়াবো বা দেখাবো সেটা হচ্ছে ওই রাইটিং এর পার্টটাতে আসবো। সবাই একটু মনোযোগ দিবেন, এটা আমি লিখে লিখে দেখাবো। সো যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে একটা খাতা কলম নিয়ে বসবেন, তাহলে এই ক্লাসগুলো করতে বা দেখতে আরো বেশি সহজ হবে, বেশি সুবিধা মনে হবে আপনার কাছে। কারণ এটা আমার তৈরি করা কোনো টপিক না। আমি এখন লিখে আপনাদেরকে বিষয়গুলোকে বুঝাই দিব, ভালোভাবে দেখাবো। দেখবেন কতটা উম, দ্রুত আপনি এই জায়গাটাকে ডেভেলপ করতে পারেন। জাস্ট ইউ হ্যাভ টু টেক ইট অ্যাটেন্টিভলি। একটু মনোযোগের সাথে এটাকে নেওয়ার চেষ্টা করেন। দেখেন আপনি পারবেন, আপনি ব্যর্থ হবেন না। আপনি কেন ব্যর্থ হবেন? অবশ্যই অবশ্যই ল্যাঙ্গুয়েজটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। তাহলে আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, সবাই একটু দেখেন, নেওয়ার চেষ্টা করেন। ওকে, খুব ভালোভাবে বুঝবেন যে বিষয়গুলো দেখাবো বা বলবো। প্রথমত আমি একটা হেডলাইন দিব, সেটা হচ্ছে যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। তার আগে একটা কথা বলি, আমি আমার প্রত্যেকটা ক্লাসে একটা পার্টিকুলার স্ট্রাকচার নিয়ে কথা বলি। গত ক্লাসে আমি বলছিলাম, যারা গত ক্লাসে লাস্ট পর্যন্ত ছিলেন, সেটা হচ্ছে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস উই হ্যাভ আ পার্টিকুলার স্ট্রাকচার। ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা স্ট্রাকচার থাকে। সেটা কি? ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। প্রথমত আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু টেক নাউন অর প্রোনাউন। এই সাবজেক্টের জায়গাটাতে আমাদের নাউন বা প্রোনাউনের ব্যবহার করতে হয়। আফটার দ্য সাবজেক্ট উই পুট ভার্ব, দেন এক্সটেনশন ইএক্সটি, অ্যান্ড ইন দ্য প্লেস অফ এক্সটেনশন উই ইউজ অবজেক্ট or complement or অ্যাডভার্বিয়ালস। এই যে স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি, আমি একটা কথা বারবার বলছিলাম, আপনি ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে প্রায় 90% জায়গায় জাস্ট এই স্ট্রাকচারটাকে মেনটেন করেই তৈরি করতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাকি যত স্ট্রাকচার আছে, যতগুলো স্ট্রাকচার আছে, জাস্ট এইটার উপর ডিপেন্ড করে হয়। তো এই স্ট্রাকচারটা ভালোভাবে যদি আমাদের জানা থাকে, ভালোভাবে যদি আমরা বুঝতে পারি বা আপনারা যদি নিতে পারেন, অনেক দ্রুত ভাষাটা কভার করা সম্ভব। এই কথাটা আমি আপনাদেরকে বলেছিলাম বা দেখিয়েছিলাম। এইবার একটা জায়গার হেডলাইন আপনারা একটু দিবেন, এটা জাস্ট একটু লিখে রাখবেন। এটা আমাদের জানতে হবে। সাবজেক্ট, নাউন প্রোনাউন। নাউন প্রোনাউনটা কি, ভার্বটা কি? কি বলছিলাম, কি বললাম এতক্ষণ ধরে, যে আমরা যখনই একটা সেন্টেন্স বা একটা বাক্য তৈরি করি, প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, সেই শব্দগুলোর একটা নাম থাকে। প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা ওয়ার্ডের নাম থাকে। হয় সেটা নাউন হবে, না হলে প্রোনাউন, না হলে অ্যাডজেক্টিভ, না হলে অ্যাডভার্ব, না হলে প্রেপোজিশন, না হলে কনজাংশন। সো এটা আমাদেরকে আইডেন্টিফাই করা শিখতে হবে। এরপর দেখেন, আমি আপনাকে বলছিলাম যে আপনি আরেকটা হেডলাইন দিন। সেটা কি? হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। কিভাবে আমরা যে কোনো শর্ট সেন্টেন্স থেকে শর্ট ইংলিশ সেন্টেন্সগুলোকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি বা লিখতে পারি বা বলতে পারি। এই জিনিসটার কথা আমি আপনাদেরকে বারবার বলছিলাম বা দেখাচ্ছিলাম। তো সেখানে একটু যদি আপনারা মনোযোগ দেন বা নেওয়ার চেষ্টা করেন, এটাকে দেখার চেষ্টা করেন। হাউ ক্যান উই মেক
সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্সেস। দেখেন আমি যে বিষয়টা দেখাচ্ছি এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একদম কোর থিংস, মেইন থিংস, ইম্পর্টেন্ট একটা জায়গা বা স্ট্র্যাটেজি। এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে ল্যাঙ্গুয়েজটাকে দ্রুত ডেভেলপ করা যায়। আমি কিন্তু কখনো ওই ছোট ছোট রুলস বা স্ট্রাকচার শিখাই না, যে এটা প্লাস এটা প্লাস এইটা, এটা দিয়ে এরকম স্ট্রাকচার হয়, আপনি হাজার হাজার সেন্টেন্স করতে পারবেন, প্র্যাকটিস করেন না। আমি সবসময় প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলি। আমি কিন্তু অনেক পরিশ্রম করে পড়াই, অনেক ডিটেলসে পড়াই প্রত্যেকটা স্টুডেন্টকে। আমার কাছে যে কেউ আপনি আসেন, আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হবেন, এর কোনো ব্যত্যয় নেই। এবং এটা আমি মুখে বলছি না, আপনি জাস্ট পেইড কোর্সও করতে হবে না, জাস্ট ফ্রি ক্লাসগুলো করে যান। যদি ডেভেলপমেন্ট না পান তখন আপনি আমাকে বলবেন। শুধুমাত্র আমাকে পজিটিভ মাইন্ডে নিয়ে ধৈর্য ধরে ক্লাসগুলো করবেন, কারণ আপনারা জানেন আমি একটু লং টাইম ধরে ক্লাসগুলো নিই, তো অনেকের ধৈর্য থাকে না, লাস্ট পর্যন্ত থাকতে পারে না। তো আমি মনে করি বা বিশ্বাস করি, যদি আপনার সেইভাবে ইচ্ছা থাকে শেখার, ইফোর্ট যদি আপনি সেভাবে দিতে পারেন বা শিখতে চান, মন মানসিকতাটাকে যদি সেভাবে সেট আপ করতে পারেন যে না আমার এই ল্যাঙ্গুয়েজটা দরকার, শিখতেই হবে, শেখা খুবই প্রয়োজন, তাহলে আপনাকে এই ক্লাসগুলো দেখতে হবে। শর্টকাট ওয়েতে কখনোই ডেভেলপ করা যায় না। এই জায়গাটা এইভাবে বুঝতে পারলে কি হবে, এই ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি আপনার মজবুত হবে। আপনি কনফিডেন্ট পাবেন যে কোনো কিছু লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে। ইভেন আপনার নেক্সট জেনারেশনকে আপনি এটা শেখাতে পারবেন। আপনার একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। তো কি বললাম, একটা হেডলাইন দেন যে কিভাবে আমরা যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি। সো ফর মেকিং লং ইংলিশ সেন্টেন্সেস উই হ্যাভ টু ফলো 5 স্টেপ। আই উইল টক অ্যাবাউট 5 স্টেপ। আমাকে 5টা স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে স্টেপ নাম্বার 1, উই নিড আ সাবজেক্ট। সেটা কি? যে কোনো একটা বাক্য তৈরি করতে গেলে আমাদের সাবজেক্টের প্রয়োজন। আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। সাবজেক্ট মানে কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা শি, অথবা দে, অথবা রহিম, অথবা করিম। এই ওয়ার্ডগুলোই মূলত আমার একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হয়। এই সাবজেক্টের পরে আমাদের কিন্তু ভার্ব ইউজ করতে হয়। স্টেপ নাম্বার 2, কিসের ব্যবহার করতে হবে? উই নিড ভার্ব। ভার্ব মানে কি? উই নিড আ ভার্ব। ভার্ব মানে কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। অর্থাৎ কোনো কিছু করা, হওয়া, থাকা, চলা, বলা, লেখা, দেওয়া, নেওয়া, এগুলোকে আমরা মূলত ভার্ব বলি। মানে কি? যেমন মনে করেন ইট মানে খাওয়া, ডু মানে করা, গো মানে যাওয়া, রিড মানে পড়া, হ্যাঁ, রাইট মানে লেখা। এইগুলোকে আমরা ভার্ব বলছি না? প্লে মানে খেলা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, স্পিক মানে বলা, টেক মানে নেওয়া, গিভ মানে দেওয়া, ইনভাইট মানে নিমন্ত্রণ করা, অর্থাৎ যেটা কাজ করা বোঝায়, অ্যাকশন দেওয়া বোঝায়, এটাকেই তো আমরা ভার্ব বলি, তাই না? এরপরে দেখেন স্টেপ নাম্বার 3, সাবজেক্ট। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আগে সাবজেক্টের প্রয়োজন, দেন ভার্ব। এই সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে একটা সেন্টেন্স বা বাক্য কমপ্লিট করার জন্য আমার অবজেক্টের প্রয়োজন হয়। অবজেক্ট সব সেন্টেন্স বা বাক্যে থাকে, আবার নাও থাকতে পারে। অবজেক্ট পাওয়ার জন্য কি করতে হয় জানেন? ভার্বকে হট এবং হুম দ্বারা কোশ্চেন করতে হয়। অবজেক্ট মূলত দুই প্রকার। একটা বলা হয় ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। ভার্বকে হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করলে এই ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। আর হুম বা কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। যেমন এখানে ask the question to the verb with what and whom। ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করলে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারি। দেন স্টেপ নাম্বার 4, একটা সেন্টেন্সকে আরো বড় করার জন্য বা লং করার জন্য আমাদের এগেইন ask the question to the verb, this is the main step, with কি দিয়ে কোশ্চেন করবেন? হাউ মানে কিভাবে, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, ওয়াই মানে কেন। এগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হাউ দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়, ওয়ার দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়, ওয়েন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায়, ওয়াই দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ রিজন পাওয়া যায়। দেন স্টেপ নাম্বার 5, ইটস নাথিং, জাস্ট প্রোভাইড দ্য অ্যান্সার। কি হবে? প্রোভাইড দ্য অ্যান্সার। এই যে 5টা স্টেপ আমি লিখলাম, ইফ ইউ উড লাইক টু মেক লং ইংলিশ সেন্টেন্সেস, জাস্ট ইউ হ্যাভ টু ফলো দিস 5 স্টেপ। If you follow this 5 step, whatever you think in Bangla, you will be able to write in English in details. সেটা কিভাবে সম্ভব?
গতকাল আমি আপনাদের দুইটা বাক্য দেখিয়েছিলাম, কারো মনে আছে কিনা? যেমন উই, একটা সাবজেক্ট নিলাম, এবার একটা ভার্ব নিলাম প্লে। এই দুইটা ওয়ার্ডের মানে কি? উই প্লে, এই দুইটা ওয়ার্ডের মানে হচ্ছে আমরা খেলি। উই প্লে, আমরা খেলি। এবার কি খেলি? আমার ভার্বকে প্রশ্ন করেন হোয়াট অথবা হুম দিয়ে। এখন আমি যদি বলি যে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, তাহলে এইটাকে আমি কি বলছি? উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এটাকে বলছি আমি অবজেক্ট। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আমরা একটা সেন্টেন্স বা বাক্য যখন লিখি বা বলি, এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকে। এতটুকু বলে আমরা থেমে যাই। একটা বাক্যকে লং করতে পারি না, মডিফাই করতে পারি না, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। এবার কিভাবে আনবো সেটা? এই ভার্বটাকে, অর্থাৎ এই যে প্লে মানে খেলা, এই ভার্বটাকে আপনি আবার কোশ্চেন করেন এই ওয়ার্ডগুলো দিয়ে। দেখেন আপনার সেন্টেন্স বড় হবে। যেমন হাউ ডু উই প্লে ফুটবল, অর্থাৎ কিভাবে আমরা খেলি, খেলার টাইমে, খেলার সময় আমাদের ধরনটা কেমন, বিহেভিয়ারটা কেমন, আচরণটা কেমন। এখন আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি কুইকলি, আমরা খুবই দ্রুততার সাথে, ক্ষিপ্রতার সাথে ফুটবল খেলি, খেলার মাঠে অনেক জোরে দৌড়াই, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার। এবার আপনি ওয়ার দিয়ে প্রশ্ন করেন যে ওয়ার ডু ইউ প্লে ফুটবল অ্যাকচুয়ালি। সো উই প্লে ফুটবল ভেরি কুইকলি অন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি। আমরা কোথায় ফুটবল খেলি? মাঠে ফুটবল খেলি, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব অফ প্লেস। আপনি যে মাঠে ফুটবল খেলেন, ঠিক আছে, আপনি কখন ফুটবল খেলেন? হোয়েন ডু ইউ প্লে ফুটবল? আই ক্যান সে দ্যাট ইন দ্য আফটারনুন। ইন দ্য আফটারনুন, অর্থাৎ ভার্বকে কোশ্চেন করছি কোথায়, কিভাবে, কখন দিয়ে। আপনি যে বিকাল বেলায় মাঠে ফুটবল খেলেন কুইকলি, কেন খেলেন? হোয়াই ডু ইউ প্লে ফুটবল? খেলার পিছনে আপনার কারণটা কি, রিজনটা কি? আমি যদি বলি যে আমি আমার শরীরটাকে ফিট রাখার জন্য খেলি, শারীরিক ব্যায়াম করার জন্য খেলি, তাহলে কি বলতে পারি? ডু মানে করা, টু ডু মানে করতে। কি বলতে পারি? টু ডু, টু ডু। অথবা ফর ডুইং, টু ডু বলতে পারি, অথবা কি বলতে পারি? ফর ডুইং। টু প্লাস বি অন, এটাকে ইনফিনিটিভ বলে। টু বাদে যে কোনো প্রিপোজিশনের পর যদি ভার্ব বসান, মোস্ট অফ দ্য টাইম ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করতে হবে। ফর ডুইং মানে করার জন্য কি? ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ শারীরিক ব্যায়াম করার জন্য আমরা বিকাল বেলা মাঠে ফুটবল খেলি দ্রুততার সাথে, ক্ষিপ্রতার সাথে। সো আমার বাক্যটা কতটুকু ছিল? এই ফুটবল পর্যন্তই ছিল। ফুটবলে কিন্তু ফুল স্টপ ছিল। এইখান থেকে একটা বাক্যকে আমি এই যে এক্সারসাইজ পর্যন্ত নিয়ে আসলাম কিভাবে? জাস্ট এই যে প্লে, যে শব্দটা, এই যে ভার্বটা, এটাকে ডাব্লিউ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। সো এইখানে ভিতর থেকে জাস্ট একটু প্রেপোজিশনের ব্যবহার শিখতে হবে, সেটা আমি শেখাবো। সো এই যে ভেরি কুইকলি, এটাকে আমি কি বলছি? অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য ফিল্ড, এটাকে আমি কি বলছি? অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য আফটারনুন, এটাকে আমি কি বলছি? অ্যাডভার্ব অফ টাইম। ইন দ্য আফটারনুন, অ্যাডভার্ব অফ টাইম। টু ডু অর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, এটাকে বলছি অ্যাডভার্ব অফ রিজন। টু ডু অর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, এটাকে কি বলছি? অ্যাডভার্ব অফ রিজন। তো এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। ওকে। এরপর দেখেন, আমরা যদি আরেকটা বাক্য করার চেষ্টা করি, সবাই একটু মনোযোগ দেন। মনে করেন একটা সাবজেক্ট নিলাম হি, এবার একটা ভার্ব নিলাম ড্রাইভ। হি ড্রাইভস, এই দুইটা ওয়ার্ডের মানে কি? সে চালায়। আমি একটা কথা বলছিলাম যে সাবজেক্ট আর ভার্ব যদি আপনি পাশাপাশি বসাতে পারেন, বাকি জায়গাটা, বাকি অংশটা আপনার সেন্টেন্স বা বাক্যের ভিতরে অটোমেটিক্যালি চলে আসবে। অটোমেটিক্যালি আপনি সেটা পাবেন। সেটা কিভাবে পাবেন? দেখেন, কথাটা বোঝেন, মনোযোগ দিয়ে বোঝেন। আমি বলছি হি ড্রাইভ, সে চালায়। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। সো দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এটাই কিন্তু আমার একটা কি সেন্টেন্স? কমপ্লিট সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটাকে, এই বাক্যটাকে আমরা কিভাবে আরো বড় করতে পারি, কিভাবে আরো লম্বা করতে পারি, কিভাবে আহ এই বাক্যটাকে আমরা ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ওয়েট আ মিনিট। ওকে। সো এই বাক্যটাকে আরো বড় করার জন্য এই ড্রাইভসটাকে আমি প্রশ্ন করব। সে যে গাড়ি চালায়, সে কিভাবে চালায়? হাউ। সো আমি যদি বলি হি ড্রাইভস আ কার কেয়ারফুলি, সে কেয়ারফুলি গাড়ি চালায়, সতর্কতার সাথে গাড়ি চালায়। সে যে গাড়ি চালায় কেয়ারফুলি, কোথায় চালায়? আমি যদি বলি সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, ওয়ার দিয়ে কোশ্চেন করেন, ওয়ার ডাজ হি ড্রাইভ এ কার? হি ড্রাইভস আ কার কেয়ারফুলি অন দা বিজি রোড। হি ড্রাইভস আ কার কেয়ারফুলি অন দ্য বিজি রোড। সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়। সে যে বিজি রোডে কেয়ারফুলি গাড়ি চালায়, ভালো কথা। সে কেন গাড়ি চালায়? ওয়াই ডাজ হি ড্রাইভ এ কার, বা হোয়েন ডাজ হি ড্রাইভ এ কার, সে কখন চালায়? আমি যদি বলি সে সন্ধ্যাবেলায় চালায়, বা সে সারাদিন চালায়, যেভাবে বলেন সেভাবে আপনি কিন্তু
এটাকে লিখতে পারবেন। হি ড্রাইভস আ কার কেয়ারফুলি অন দ্য বিজি রোড ইন দ্য ইভিনিং। সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। সে যে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়, গাড়ি চালানোর পিছনে তার কারণটা কি, রিজনটা কি। সে কি করতে পারে আমি বলতে পারি, টাকা উপার্জনের জন্য গাড়ি চালায়। কারণটা কি? টু আর্ন, অর ইউ ক্যান সে দ্যাট টাকা উপার্জন করতে, আয় করতে, অথবা আই ক্যান সে দ্যাট ফর আর্নিং মানি। সো এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্স থেকে, বাক্যটা কতটুকু ছিল, ওই কার পর্যন্ত। আপনি একটা প্যারাগ্রাফ লিখতে যান, একটা কম্পোজিশন, একটা রিপোর্ট লিখতে যান, আপনার অবশ্যই একটা সাবজেক্ট লাগবে। দেন আপনাকে যে কাজটা আপনি করবেন, যে অ্যাকশনটা করবে, ভার্ব ইউজ করতে হবে। সাবজেক্ট আর ভার্ব ব্যবহার করার পর ওই বাক্যের ভিতরে ইনফরমেশন দেওয়ার জন্য কি করবেন তাহলে? ভার্বকে প্রশ্ন করতে থাকবেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম। আফটার দ্যাট you have to ask the question with how, then where, then when, then why. In this way, you will get so many information, and you have to put these phrasal words or information in your sentences. In this way, you can be able to make long English sentences from short sentence. You will be able to add extra information in your particular sentences. That is the way, that is the technique. English is a very straight language. Just you have to follow some strategy and technique, and you have to practice a lot. You know that without practicing, you will not be able to expert and fluent in English within very short time. Practice, practice, and practice. Practice makes a man perfect. আমি যত ভালো টিচার হই, যত ভালো শেখাই বা পড়াই, হাজারটা ক্লাস নিলেও আপনি যত ভালো টিচারের কাছে ক্লাস করেন, কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না, যদি না আপনার মুখ থেকে কথা বের করতে পারেন, আপনার ব্রেন থেকে আইডিয়া জেনারেট করতে পারেন। আর এই ল্যাঙ্গুয়েজটা কঠিন কিছু না, কিছু স্ট্র্যাটেজি, কিছু টেকনিক ফলো করলেই দ্রুত ডেভেলপ করা যায়। একটা মেন্টরের অধীনে থেকে যদি ধারাবাহিকভাবে আপনি এগোতে পারেন, কঠিন কিছুই না। ভেবে দেখেন, আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি, জটিল করে ফেলি। বাট আপনি আসেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি রেগুলারিটি মেনটেন করতে পারেন, আমার পেইড কোর্স না, এই ফ্রি কোর্স থেকে আপনি আপনার একটা অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট পাবেন, এই ফ্রি ক্লাসগুলো থেকে। বাট ফ্রি ক্লাসগুলো থেকে ওইভাবে ডেভেলপমেন্টটা আসে না কেন জানেন? এক একদিন এক একজন জয়েন করে, আমি আমার মতো ক্লাস নিয়ে যাই। আমার জায়গা থেকে যতটা পারার, যতটা করার, আমি কিন্তু করি এই স্টুডেন্টদের জন্য। কিন্তু আপনার যদি মনে হয় এগুলো ইফেক্টিভ বা কাজে লাগার মতো, আপনি এখান থেকে নতুন করে কয়েকটা সাবজেক্ট নেন, কয়েকটা ভার্ব নেন, নিজের মতো করে সেগুলোকে ওই ডাবল ইভিস অর দ্বারা কোশ্চেন করে করে বড় করার চেষ্টা করেন। নিজের কাজ করতে হয়, নিজে কাজ না করলে, এইখানে দেখছেন ক্লাস, ক্লাস শেষে আমি চলে গেলাম, ওইখানে আপনার পড়াশোনা সব শেষ, আর কিছু হবে না। নিজেকে একটু প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা যারা পেইড কোর্সে থাকে তারা করতে পারে, কারণ যারা পেইড কোর্সে থাকে, আমার নির্দিষ্ট কিছু স্টুডেন্ট, তারা আমার চেনা থাকে। আমি আজকে এগুলো শিখাই দিলাম, কালকে তাদেরকে একটা হোম টাস্ক দিলাম, তাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম। আমার অ্যাসাইনমেন্টের গ্রুপ আছে, ফেসবুকের প্রাইভেট গ্রুপ আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। পেইড কোর্সের স্টুডেন্টদের অনেক ফ্যাসিলিটিস আছে। অনেকে বলে আপনার ফ্রি কোর্স বা পেইড কোর্সের পার্থক্য কি? পার্থক্য এটাই, এখানে আমি আমার মতো পড়াই যাচ্ছি, আপনি দেখছেন। কে কোনটা করছেন বা পারছেন কিনা আমি তো বুঝতেছি না বা আমি জানি না। কিন্তু ইভেন এই ফ্রি ক্লাস অনেকে গুরুত্বও দেয় না, ওই ওই লোকটা তো ক্লাস নেয়, ও তো প্রতিদিন নেয়। বাট আমি তো আপনাদের ভালোর জন্যই দেখাচ্ছি বা নিচ্ছি। বাট পেইড কোর্সে থাকলে তার একটা গুরুত্ব থাকে, তার একটা রেসপন্সিবিলিটি থাকে। আমি ওইখানে টাকা দিচ্ছি, আমার পড়া লাগবে, আমার একটা গুরুত্ব থাকে। একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে, আন্ডারস্ট্যান্ডিং এর ভিতর দিয়ে, টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা যায়। অনেকে বলে পার্থক্য কি? পার্থক্য এইটাই, আজকে আমি এগুলো দিলাম, কালকে আপনি 5টা বাক্য করে আনলেন, সেখানে যদি কোনো ভুল হয় আমি আপনাকে ধরাই দিতে পারবো। বাট আপনারা, আমি এগুলো আজকে দেখাচ্ছি, আপনি হয়তো চেষ্টা করছেন, যে জায়গাগুলোতে ভুল হচ্ছে আপনি তো আমাকে ওইভাবে রিস্ক করতে পারছেন না। তাহলে আপনি কিভাবে আপনার ওই ভুলটাকে সংশোধন করবেন? এই সংশোধনটা করতে না পারলে হয় না। অনেকেই আছে যারা ইংলিশের প্র্যাকটিস করতে করতে ফ্লুয়েন্ট স্পিকার হয়ে গেছে, ফ্লুয়েন্টলি কথা বলে, বাট তারা বিভিন্ন জায়গায় ভার্বের ফর্মে ভুল করে। সে নিজেও জানে না সে ভুল করছে। সে যখন আরেকজনের সাথে প্র্যাকটিস করে, যার সাথে প্র্যাকটিস করছে, সে লোকটা হয়তো বুঝতে পারে যে সে ভুল বলছে, কিন্তু তার, সে যে কথাটা বলতে চাচ্ছে সেটা তো বোঝা যায় যে এই ধরনের কথা বলতে চাচ্ছে, এই জন্য ওই ভুলটার ধরায় দেয় না। আর ওই যে ভুলটা বলে, সে মনে করে আমি ইংরেজি ভালো পারি, ভালো জানি, আমি ফ্লুয়েন্ট স্পিকার, কিন্তু এই যে ভুলটা যে তার থেকে গেছে সে নিজেও জানে না, এবং সারা জীবন ওই ভুল হতেই থাকে। আর এই ভুলটা নিয়ে যখন কেউ একজন একটা আইএলটিএস এক্সাম ফেস করতে যায়, ফর্মাল রাইটিং ফেস করতে যায়, একাডেমিক রাইটিং ফেস করতে যায়, সে আর ভালোভাবে পারে না, ডেভেলপ করতে পারে না, সেই জায়গাগুলোতে ভালো মার্ক ক্যারি করতে পারে না, গ্যাদার করতে পারে না। বাট এই যে আমি যে গ্রামেটিক্যাল ওইটা দেখাচ্ছি বা শেখাচ্ছি, এইটাকে কিভাবে প্র্যাকটিক্যালি রাইটিংয়ে অ্যাপ্লাই করা যায়, স্পিকিং অ্যাপ্লাই করা যায়, আমি কিন্তু এই বিষয়গুলো দেখিয়ে দিই। আর এই ওয়েটা ফলো করে যদি আপনি এগোতে পারেন, বিশ্বাস করেন, এই ল্যাঙ্গুয়েজটা আপনি অবশ্যই অবশ্যই ডেভেলপ করতে পারবেন। কঠিন কিছু না। এই দেখেন, আরেকটা সাবজেক্টই মনে করেন শীত,
মানে কি সে, গিভ মানে দেওয়া, তাই না? আমি যদি ভার্বের ফর্মটার পরিবর্তন করি, আমি যদি বলি সি গেইভ, এই দুইটা ওয়ার্ডের মানে কি বলেন তো? সে দিয়েছিল। এবার হুম, কাকে? আমি যদি বলি সি গেভ মি, সে আমাকে দিয়েছিল। হোয়াট, কি? আমি যদি বলি সি গেভ মি আর রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। এটা কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স। শি গেভ মি রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। শি গেভ মি আ রোজ। কথাটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, বিষয়গুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ কোনো বাক্যে দুটো অবজেক্টও থাকতে পারে, কোনো বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে। এই বাক্যে কিন্তু আমার দুটো অবজেক্ট আছে। কি কি বললাম? শি গেভ মি আর রোজ। এবার এটাকে প্রশ্ন করেন হাউ, সে কিভাবে গোলাপ দিয়েছিল। আমি যদি বলি শি গেভ মি আর রোজ পলাইটলি, সে আমাকে ভদ্রতার সহিত একটা গোলাপ দিয়েছিল। হোয়ার, কোথায়? আমি যদি বলি অ্যাট পার্ক, পার্কে। হোয়াই, হোয়ার, কোথায়? পার্কে। হোয়েন, কখন? আমি যদি বলি গতকাল, ইয়েস্টারডে। কি কি বললাম? শি গেভ মি আ রোজ পলাইটলি অ্যাট পার্ক ইয়েস্টারডে। সে কেন তোমাকে গোলাপটা দিয়েছিল? টু প্রপোজ, অর ইউ ক্যান সে দ্যাট ফর প্রপোজিং মি, আমাকে প্রপোজ করার জন্য, আমাকে প্রস্তাব দেওয়ার জন্য। তাহলে এইভাবে অ্যাডভার্বের ব্যবহার করে, ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে যে কোনো বাক্যকে আপনি লং করতে পারেন। একটা বাক্যের ভিতরে একটা এক্সট্রা ইনফরমেশন আপনি নিয়ে আসতে পারেন। এবং এইগুলো কিন্তু একটা কারেক্ট অর্ডার মেনটেন করে, সেটা হচ্ছে এমপিটি। আগে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম। অর্থাৎ এই যে পলাইটলি, এটা ম্যানার, এটা আগে বসাবেন। দেন অ্যাট পার্ক, এটা প্লেস, এটা তারপরে বসাবেন। দেন প্লেসের পরে গিয়ে আপনি টাইম বসাবেন, ইয়েস্টারডে, এটা টাইম এখানে বসাবেন। দেন আপনি এখানে রিজনটা বসাচ্ছেন, টু প্রপোজ অর ফর প্রপোজিং মি। এইভাবে এই জায়গাগুলোকে ডেভেলপ করতে হয়। আমাদের পেইড ব্যাচ, নতুন যে পেইড কোর্স শুরু হবে হচ্ছে আগামী 11 তারিখ থেকে। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান তারা হতে পারেন, কারণ সিট খুব বেশি না। প্রতিদিন প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে। আজকে দুজন পার্সোনাল স্টুডেন্ট ভর্তি হয়েছে পার্সোনালি ক্লাস করার জন্য, অন টু ওয়ান। ওদের কোর্স ফি 20,000, 20,000 টাকা। এটা বাইরের কান্ট্রিতে যারা থাকে, যাদের টাকা পয়সার সমস্যা নেই, তারা এটা করতে পারে। আর সাথে 17 জন ভর্তি হয়েছে আমার ব্যাচে। তো ব্যাচের ক্লাসগুলো অনেক অনেক ভালোভাবে নিয়ে থাকি, একটা গঠনমূলক ওয়েতে, ফর্মাল প্রসেসের মাধ্যমে। এটার কোর্স ফি 2,000 টাকা, 3 মাসের কোর্স। টোটাল ক্লাস পাবেন, মেইন ক্লাস থাকবে 50টা, বাকি 20টা প্র্যাকটিস ক্লাস। 70টা ক্লাস পাবেন, হিউজ ক্লাস থাকবে। ইভেন এর ভিতরেও যদি কমপ্লিট করতে না পারেন, ক্লাস মিস করেন, পরবর্তী যে কোনো ব্যাচেও যুক্ত হতে পারবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। যতদিন না পর্যন্ত এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। ইভেন একবারে না পারলে আমি এই সুযোগটাও দিয়ে 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। এবং আমি প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে বুঝাবো, বেসিক গ্রামার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা জায়গায় যাবো। স্পোকেন ইংলিশ, রাইটিং, সবকিছু আপনারা এখান থেকে কভার করতে পারবেন। এতটুকু বলতে পারি। এবং যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ইফেক্টিভ হবে। যারা হাউস ওয়াইফ আছেন, টিচার আছেন, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, স্টুডেন্ট, প্রত্যেকেই করতে পারবেন। এবং আপনার স্ব স্ব সেক্টরে এটাকে কাজে লাগাতে পারবেন। এভাবেই আমি এগুলো নিয়ে থাকি। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে। আমার লেখা একটা পিডিএফ বুক আছে, সেটাও আমি পাঠিয়ে দিব। ইভেন আপনারা যদি অফলাইনে আমার বইটা নিতে চান, আমার নিজের লেখা বই আছে অফলাইনে, এটা যারা পেইড কোর্সে ভর্তি হবেন না তারাও নিতে পারবেন। এটা একটা বড় বই, এটা 400 টাকা প্রাইস এই বইটার। এবং এখানে আপনার গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, ভোকাবুলারি, রিডিং, রাইটিং, একের ভিতর সবকিছু এই বইটাতে আছে। সহজ এবং সাবলীল ভাষায় লেখা। এই যে বিষয়গুলো আমি এখন দেখাচ্ছি না, এই বইটা যদি আপনি পড়েন, আমি যে কথাগুলো বলছি আপনার মনে হবে যেন আপনি আমার ক্লাস করছেন। একটা দুটো ক্লাস যদি আপনি করে যেতে পারেন, এই বইটা পড়লে মনে হবে আমি আপনার ক্লাস নিচ্ছি। কারণ সেইভাবেই এই বইটাকে লেখা। আমি যেভাবে লেকচার দিই, যেভাবে কথা বলি, সেভাবে এটাকে অর্গানাইজ করা বা সাজানো এই যে বইটা। সো স্পোকেন ইংলিশের উপর, তো সব ফ্যাসিলিটিস আপনারা এখান থেকে পাবেন। এতটুকু আমি বলতে পারি। বাট ওই যে বললাম ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য কি? ওইটাতে ওয়ান ওয়ে কমিউনিকেশনের মতো হয়ে যায়। যে ফ্রি কোর্সে আমি মিউট করে পড়াচ্ছি, আর ওইখানে টু ওয়ে কমিউনিকেশন থাকে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে। আপনার একটা প্রশ্ন থাকলে আপনি ইনস্ট্যান্টলি করতে পারেন। আমার একটা গাইড লাইনের ভিতর থেকে আপনি এগোতে পারেন। এই হচ্ছে বিষয়। আর যারা ইন্ডিয়া থেকে আছেন তারাও গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সে ক্লাস করতে পারবেন, এটা আমি জানিয়ে রাখলাম। আচ্ছা, যাই হোক। সো এইভাবে এই যে সেন্টেন্স গুলো আমরা করছি, বড় করলাম। আমি একটা কথা আপনাদেরকে বলি, এই সেম ওয়ে, সেম মেথড ফলো করে আপনারা কিন্তু যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন। আমরা যখনই একটু বড় বাংলা বাক্য দেখি, আমরা সেগুলোকে ইংলিশে আর লিখতে পারি না বা বলতে পারি না। বাট সেটাও কিভাবে বলতে হয় দেখেন। মনে করেন আমি যদি একটা বাংলা বাক্য লিখি এইভাবে, ফর এক্সাম্পল, এটা আমি আগেও লিখেছি, আগে হয়তো অনেকে এটা দেখেছেন, একটু বোঝার চেষ্টা করেন। সে তার মেয়ের জন্মদিন এর পার্টি
সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আম- আমাকে নিমন্ত্রণ করেছিল আমাকে নিমন্ত্রণ একটু ওয়েট করেন, বাংলা লেখা তো, করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য। যাই হোক, যতটুকু লিখছি এটা বুঝে নেন, সমস্যা নেই। দেখেন, অনেক বড় একটা বাংলা বাক্য লিখছি। কি লিখছি? যে সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য। এটাকে আমি কিভাবে এখন ইংলিশে ট্রান্সলেট করব? এই ধরনের বড় বাক্য দেখলেই আমাদের গায়ে জ্বর চলে আসে। আমরা ভালোভাবে করতে পারি না, আমরা মনে করি কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব, তারপর কিভাবে অর্ডার মেনটেন করব। বাট এই যে প্রসেস বা যে ওয়েটা দেখালাম, এইটা ফলো করে এই ধরনের বাংলা বাক্যকেও ইংলিশে ট্রান্সলেট করা যায়। কিভাবে? একটা সাবজেক্ট নেন, হি, মানে কি সে। এবার ভার্ব নেন, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে কিন্তু ভার্ব বসাতে হয়। এখানে মেইন ভার্ব কোনটা জানেন? এই নিমন্ত্রণ করেছিল। নিমন্ত্রণ ইংরেজি কি? ইনভাইট। করেছিল তার মানে কোন টেন্স? পাস্ট টেন্স, তাহলে ইনভাইটেড, হি ইনভাইটেড, সে নিমন্ত্রণ করেছিল। হুম, কাকে? মি, আমাকে। তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ এইটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, এখানে ব্যক্তিবাচক অবজেক্ট আছে। কি বললাম? হি ইনভাইটেড মি, সে আমাকে নিমন্ত্রণ করেছিল। এবার কোথায় নিমন্ত্রণ করেছিল? হোয়ার? তার মেয়ে, সরি, কিভাবে করেছিল? আগে হাউ দিয়ে কোশ্চেন করেন। খুবই ভদ্রতার সহিত, তাহলে হি ইনভাইটেড মি উইথ ভেরি পলাইটলি, সে আমাকে খুবই ভদ্রতার সাথে নিমন্ত্রণ করেছিল। কোথায়? তার মেয়ের জন্মদিনের পার্টিতে। অন হিজ ডটার্স বার্থডে পার্টি, BIRTHDA, বার্থডে পার্টি। কি লিখলাম? হি ইনভাইটেড মি উইথ ভেরি পলাইটলি অন হিজ ডটার্স বার্থডে পার্টি, সে খুবই ভদ্রতার সহিত তার মেয়ের জন্মদিনের পার্টিতে আমাকে নিমন্ত্রণ করেছিল। ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, গতকাল সন্ধ্যায়। এবার কি বলবো? কেন নিমন্ত্রণ করেছিল? কেন? জন্মদিনটি উদযাপন করার জন্য। টু সেলিব্রেট, অথবা আপনি ফর বলতে পারেন, টু অথবা ফর, টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি। তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম বোঝার চেষ্টা করেন। He invited me with very politely, that is called adverb of manner, on his daughter's birthday party, that is called adverb of place. In the evening yesterday, it is called adverb of time. Why? To celebrate this birthday party, it is called adverb of reason. So in this way, by using this format, you can also translate Bengali sentences into English sentence. You can also convert. So that is the things. এইভাবে যদি কিছু স্ট্র্যাটেজি, কিছু কৌশল আপনার জানা থাকে, আপনি কেন পারবেন না ইংরেজি ভাষাটা? কি বলছি? সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য। হি ইনভাইটেড মি উইথ ভেরি পলাইটলি অন হিজ ডটার্স বার্থডে পার্টি ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি। সো এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে, বা টু সেলিব্রেট ইট বলতে পারেন, কারণ এই যে বার্থডে পার্টি এখানে একবার যখন আমি লিখছি, টু সেলিব্রেট দিস এখানেও আপনি ফুল স্টপটা বসাতে পারেন, বা টু সেলিব্রেট ইট, এটা উদযাপন করার জন্য এটা আপনি বলতে পারেন, বা জন্মদিনটি উদযাপন করার জন্য, যেহেতু এখানে লেখা আছে তো ওটা বসালেও কোনো আমার সমস্যা নাই। ঠিক আছে? আমার মেইনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে একটা বাক্যের ভিতরে প্রবলেমটা করে সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট আর ভার্ব যদি কারেক্ট হইতে লেখা যায়, সম্পূর্ণ বাক্যটা কারেক্ট হয়। বাকি জায়গাগুলোতে সিলি মিস্টেক হলে ওইটার কোনো সমস্যা হয় না, একজন বুঝতে পারে ওখানে কি বোঝাতে চাচ্ছে। বাট ভার্বের জায়গাটাতে যদি কেউ ভুল করে, সাবজেক্ট যদি কেউ ভালোভাবে লিখতে ভুল করে, তাহলে সম্পূর্ণ বাক্যটাই ভুল হয়ে যায়।
তো যেটা বলছি, এইগুলো যদি আপনার মনে হয় ইফেক্টিভ বা কাজে লাগার মতো, আপনার দরকার, আপনি নিজেরা কয়েকটা সাবজেক্ট নেন, কয়েকটা ভার্ব নেন। ভার্বকে এরকম ভাবে প্রথমত হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোশ্চেন করেন, দেন হোয়ার, হাউ, হোয়াই এগুলো দিয়ে কোশ্চেন করেন। দেখবেন আপনার সেন্টেন্স বা বাক্য বড় হতে থাকবে। লং সেন্টেন্স গুলো আপনারা তৈরি করতে পারবেন। এবং এই প্র্যাকটিসটা করতে পারলে, প্র্যাকটিসটা থাকলে দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। এতটুকু বলতে পারি। আর যারা পেইড কোর্সে আসছেন, আমার অধীনে থেকে যারা করবেন, তাদের এটা চিন্তা করতে হবে না, এগুলো আমি ধরে ধরে করাবো। আর আমি পেইড কোর্স কিভাবে পড়িয়ে থাকি, কিভাবে নিয়ে থাকি, একবার দেখেন। এটা আমি আমার কাউকে বলা লাগে না যে আমি কিভাবে করাবো। এটা জাস্ট আপনারা যদি এই বিষয়গুলোকে আহ একবার একটু এখানে দেখে নেন, তাহলে যারা ভর্তি হওয়ার তারা এমনি হয় বা হবে। বাট আমি কিভাবে পড়াই, কিভাবে শেখাই বা দেখাই, এটা বুঝতে পারলে কি হবে, এটা আপনার ব্রেনে ডেভেলপ করে নিজে কিন্তু এটাকে আপনি, ল্যাঙ্গুয়েজটাকে আপনি ভালোভাবে শিখতে পারবেন। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন। তো যেটার কথা বলছিলাম আমি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। 1 মিনিট একটু আমাকে টাইম দেন, আমি দেখাচ্ছি। তো যেটা যেটা বলছি যে আমি এতক্ষণ তো দেখালাম এই ল্যাঙ্গুয়েজের ভিতর কি আছে, সেই পার্ট অফ স্পিচ থেকে শুরু করে জেরান ইনফিনিটিভ পার্টিসিপল থেকে শুরু করে আইডেন্টিফিকেশন থেকে শুরু করে এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আমি নিয়ে আসলাম আপনাদেরকে বা দেখালাম প্রত্যেকটা বিষয়। কিন্তু দেখেন, একটা বিষয় ভালোভাবে একটু নেওয়ার চেষ্টা করেন বা ভালোভাবে একটা জায়গায় একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে, আমার যে প্ল্যানটা, সেই প্ল্যানটাকে আমি গতকাল একবার বলছিলাম, আজকে খুব ডিটেলসে বলছিলাম। এটা এখানে জানিয়ে রাখলে কি হয়, বারবার আমাকে ইনবক্সে ডিটেলসটা জানানো লাগে না। তো একবার একটু দেখেন, এরপরে আমি ওই ভার্বের যে জায়গাটা, ও আমি তো গত ক্লাসে আপনাদের মনে হয় ভার্বের ফর্মটা পাঠাইনি। দাঁড়ান একটু ওয়েট করেন, আগে একটু দেখেন, এটা শেষ করি, এক এক করে শেষ করি, না হলে গুলিয়ে যায়। কারণ অনেকগুলো বিষয় একসঙ্গে দেখাচ্ছি। তো দেখেন, সেই 9:30 থেকে শুরু করছি, এখন 11টা বেজে গেছে। তো দেখেন কি বলছি, এই যে ক্লাসগুলো আমি নিব, নতুন যে ব্যাচ এই মাসের 11 তারিখ থেকেই শুরু হবে। রাত 10টায় ক্লাস টাইম থাকবে, 10টা থেকে 11টা। ক্লাসের ডিউরেশন থাকবে 1 ঘন্টা। সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরেই আপনি ইংলিশ এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হতে পারবেন। এর থেকে যদি বেশি সময় লাগে সেটা আপনি নিতে পারবেন, তার জন্য আলাদা কোনো টাকা পে করতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এবং এই কোর্সটা, আবারও বলছি, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, সেভাবেই ডিজাইন করা হয়েছে। এবং আপনার স্ব স্ব সেক্টরে আপনি কাজে লাগাতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, যে কেউ এটা করতে পারবেন। প্রত্যেকটা ব্যাচে, মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে এগুলো করতে পারেন। স্ক্রিন শেয়ার করে এভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকে। এবং আপনারা যারা ফ্রি ক্লাস করছেন, জানেন প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ফাইল পাচ্ছেন। এবং পেইড কোর্সেও প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং প্রিমিয়াম পিডিএফ ফাইলগুলো পাবেন, যেটা শুধু আপনাদের কাছেই থাকবে যারা ভর্তি হবেন। এবং এটা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেভাবে এই কোর্সের প্ল্যানগুলো সাজানো। এবং এই কোর্সটি থেকে সর্বমোট 70টি ক্লাস আপনি পাবেন। হিউজ ক্লাস, কোনো কোর্স আপনাকে এই এতগুলো ক্লাস প্রোভাইড করবে না, আপনি কোথাও দেখবেন না। তো প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর। যে কোনো একটা ব্যাস, যে কোনো একটা ইংলিশের কোর্স আপনি করতে যান, 25টা, 30টা, সর্বোচ্চ 40টা ক্লাস দেয়, তার বেশি দেয় না কেউ। বাট এখানে আমি এতগুলো ক্লাস রাখছি। মেইন ক্লাসের এতগুলো ক্লাসের দরকার হয় না, বাট মেইন ক্লাসের বাইরে আমার প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস সেশনের জন্য আমি শুধু পড়ালাম, আপনিও সব শিখলেন, বুঝলেন। শিখে রেখে দিলে তো হবে না। এটা তো সায়েন্স না বা ম্যাথ না। টিচার পড়ালো, আমি মনোযোগ দিয়ে দেখলাম বা বুঝলাম। এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। ভাষা ডেভেলপ করতে গেলে আপনাকে কথা বলতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। আপনি কথা না বললে কখনোই পারবেন না। এই জন্য এই ক্লাসগুলো আমি রাখি। সো প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। এই 40টা ক্লাস থেকে আপনি ভালোভাবে বেসিক লেভেলের কথা বলা
অর্জন করতে পারবেন, ফ্লুয়েন্সিটা অর্জন করতে পারবেন। অর্থাৎ আমি যদি শুধু স্পোকেন করাই, আমি যদি শুধু এরকম ভাবে এইগুলো দেখাই, এই যে একটা ফাইল বের করছিলাম না, এই যে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন। যেমন নো নিড টু টেল, বলার দরকার নেই, একটা করলাম বাকিগুলো আপনারা করেন। অপেক্ষা করার দরকার নেই, নো নিড টু ওয়েট, লেখার দরকার নেই, নো নিড টু রাইট, দাঁড়ানোর দরকার নেই, নো নিড টু স্ট্যান্ড। তো আপনারা অনেকেই মনে করবেন কত সুন্দর পারতেছি, স্পোকেন ইংলিশের এই রুলসটা পারলাম, এবার এটা পারলাম। এইভাবে এই নির্দিষ্ট রুলস প্র্যাকটিসের মাধ্যমে ঘোড়ার ডিম ছাড়া কিছু হয় না। কখনোই ল্যাঙ্গুয়েজ এভাবে ডেভেলপ করা যায় না। আর শুধু স্পোকেন করালে আমি যতটুকু করাবো ততটুকুর ভিতরে আপনি আটকে থাকবেন, নিজের মতো করে ডেভেলপ করতে পারবেন না। বাট বেসিক গ্রামারটা, কম্পালসারি গ্রামারটা, যেমন এই যে আজকে একটা গ্রামার ক্লাস নিলাম, বাট সেটাকে কিন্তু প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি দেখিয়ে দিলাম। এইটা যদি জানা থাকে, আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। ইনস্ট্যান্টলি ইউ উইল বি এবল টু গিভ এনি কাইন্ডস অফ প্রেজেন্টেশন ইন ফ্রন্ট ইউর টিচার অ্যাজ ওয়েল অ্যাজ অডিয়েন্স, as well as you will be able to face any kinds of viva exam। আর কি হবে, রাইটিং এর জায়গাটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। হোয়াট এভার ইউ উড লাইক টু রাইট, ইট ক্যান বি আ প্যারাগ্রাফ, সিবি, রিপোর্ট, ব্লগ, ইউ উইল বি এবল টু ডু ইট উইদাউট এনি কনফিউশন, just if you have clear concept about some grammatical topics. For that reason I will take some grammatical topic firstly, grammatical class firstly, দেন স্পোকেন। অর্থাৎ ধারাবাহিকভাবে আপনি এখানে ক্লাসগুলো করতে পারবেন। একটা ধারাবাহিকতা, একটা সিকোয়েন্স মেনটেন করে আপনি করতে পারবেন, আপনি বুঝতে পারবেন। এই 30টা স্পোকেনের ক্লাস আপনার টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, এই যে গতকাল যেগুলো বলছিলাম, সবই ক্লিয়ার হবে। অর্থাৎ হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, ইউ উইল বি এবল টু কনভার্ট দিস সেন্টেন্স ইন ইংলিশ। তার জন্য যা কিছু লাগে আমি পড়াবো। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, যারা হাউস ওয়াইফ আছেন, ফ্রিল্যান্সার আছেন, যারা আইএলটিসি এর প্রিপারেশন নিচ্ছেন, রাইটিং নিয়ে মেইনলি যারা প্রবলেম ফেস করেন, এই রাইটিং এর জায়গাগুলো, এখানে 10টা মাস্টার্স ক্লাস আছে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। এবং আমার ফিফথ ফ্রি লাইভ ক্লাসে রাইটিং এর একটা ক্লাস আমি দেখাবো আপনাদের, দেখলে বুঝতে পারবেন সেগুলো কতটা ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট হবে। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস, যেটার মাধ্যমে উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। প্রতিদিন এই ক্লাসে আপনাকে একটা করে কনভারসেশন প্র্যাকটিস করাবো, সেটাই ফ্রি ক্লাসে আমি দেখাবো। নিউজ পেপার ট্রান্সলেশন করাবো এবং প্রেজেন্টেশন, অর্থাৎ সার্টেন টপিকের উপর কোশ্চেন থাকবে, আইএলটিএস এর কিউ কার্ড টপিক, অ্যান্সার থাকবে। অ্যান্সারটা আমি আপনাকে অ্যানালাইসিস করে বুঝিয়ে দিব, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোথায় ফ্রেজ, কোথায় ক্লজ, আপনি কিভাবে কথা বলবেন, একটা সেন্টেন্স যদি উইক হয়ে যায় সেটাকে কিভাবে প্রাফেস করে স্ট্যান্ডার্ড মানের সেন্টেন্স তৈরি করবেন। এটা বোঝানোর পর কি হবে, আপনি নিজের মতো করে প্রেজেন্টেশন দিবেন। এভাবেই আপনি ওই জায়গাটাকে ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, এগুলো যদি করাই আপনার আর বাকি থাকে কি, ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন এর ভিতরেই থাকবে, ক্লিয়ার হয়ে যাবে আপনার। উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। টোটাল কোর্স ফি 2,000 টাকা, সেন্ড মানি করে জানাবেন, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, সম্পূর্ণ কোর্সটা আপনি করতে পারবেন। বাট এই সুযোগটাও আমি রাখি, যদি কেউ একবারে 2,000 না দিতে পারে, আপনি 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। ইভেন যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস করতে পারবেন। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, বিকাশ, নগদ বা রকেট এই নাম্বারগুলোতে আছে। জাস্ট 01997356957, 01938689196, টাকা পাঠিয়ে এই নাম্বারে একটা স্ক্রিনশট দিবেন বা লাস্ট ডিজিট জানাবেন, আমি আপনাকে পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আগামী 11 তারিখ, আজকে 5 তারিখ, আগামী মঙ্গলবার 11 তারিখ রাত 10টা থেকে পেইড কোর্সের নতুন ব্যাচ একদম শুরু থেকে ধারাবাহিকভাবে হবে। এখন ভর্তি চলছে, যারা এর আগে আমার ফ্রি ক্লাস করেছেন বাট ভর্তি হতে পারেননি, তারা এই ব্যাচটাতে ভর্তি হতে পারেন, তাহলে একদম শুরু থেকে করতে পারবেন। আর যারা ফ্রি ক্লাস করছেন, তারা দেখেন, দেখতে থাকেন, করতে থাকেন। বাট যদি কেউ মনে করেন আমি এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, বা একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে এগোতে চাই, বা যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আসবেন। আমি এতটুকু বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না, অনেক ভালোভাবে কম সময়ের ভিতরে আপনি ইংলিশ এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট বের হবেন। ইভেন আমার লেখা এই বইটা আমি পাঠিয়ে দিব। আর এটা অফলাইনে অর্ডার করতে হবে, এটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, সে আপনি পেইড ব্যাচের হন বা ফ্রি ক্লাসের হন। এটা ওয়েবসাইটে লিঙ্কও পাবেন বই অর্ডার করার। এটা এটার দাম 400 টাকা, ডেলিভারি চার্জ সহ ঢাকার ভিতরে 500, ঢাকার বাইরে 530। এখানে আমার
আমি যেভাবে ক্লাস নেই সবকিছু পরপর ধারাবাহিকভাবে সাজানো আছে এই এই বইটার ভিতরে। আর যারা আমার পেইড কোর্স আসবেন তাদের আমি ফ্রিতে আমার এই বইটা প্রোভাইড করব। এটা 139 পেজের স্পোকেনের উপর। এখানেও সবকিছু আছে, সেন্টেন্স, পার্ট অফ স্পিচ, টেন্স, ভয়েস, মডাল, সেমি মডাল, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রেপোজিশন, ফার্মিং কোশ্চেন, জেনারেল ইনফিনিটিভ পার্টিসিপল, 100+ স্পোকেন রুলস, কনভারসেশন, প্রেজেন্টেশন, সবকিছু আপনাদের থাকবে, আপনারা পাবেন। তো অর্থাৎ আপনি ভর্তি হলে আপনার এগুলো নিয়ে ভাবা লাগবে না, যার যার দরকার সবকিছু আমি প্রোভাইড করব। আর আমার অফলাইনের বইটা অর্ডার করতে চাইলে এটা যে কেউ নিতে পারবেন, পড়তে পারবেন। এটা অনেক ইফেক্টিভ একটা বই। খুবই সহজ এবং সাবলীল ভাষায় আমি লিখেছি, যেভাবে ক্লাস নেই সেভাবে এটা আপনারা পড়তে পারেন। এবং আমার ক্লাসগুলো রেগুলার হইতে পড়বেন। আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে সমস্যা থাকবে না, কারণ আমি আবারও বলছি, আমি ওই ছোট ছোট কন্টেন্টকে বিশ্বাস করি না। আমি কিন্তু অলওয়েজ ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করি, পড়ানোর চেষ্টা করি। আমার কাছে যারা পড়বে, যারা থাকবে, তাদের একটু ধৈর্য থাকতে হবে। কারণ ডিটেলসে না বুঝলে কখনোই এগুলো ছোট ছোট রুলস দিয়ে, স্ট্রাকচার দিয়ে কাভার করা যায় না। সো এই হচ্ছে মেইন বিষয়। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন সবাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা এখন করতে পারেন। আগামীকাল সেম টাইমে রাত 9:30টায় থার্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। আগামীকালকের যে ক্লাসটা আমি নিব সেটা মেইনলি স্পিকিং অর্থাৎ স্পোকেনের উপর ডিপেন্ড করে নিব। টেন্স, মডাল, সেমি মডাল, ভার্বের ফর্মের ব্যবহার, এগুলো দেখাবো। অর্থাৎ আজকে তো গ্রামেটিক্যাল বা রাইটিং এর উপর নিলাম, নেক্সট ক্লাসটা স্পোকেন রিলেটেড হবে, তো কেউ মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। And if you have any question, you can ask me right now. আমি রেকর্ড